নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিপ্রদাস, আজের তৃতীয় পর্ব। গাড়িতে উঠবার পূর্বে বন্দনা অন্নদাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলল, দ্বিজবাবুর তুমি দিদি, তাকে মানুষ করেছ। এই আংটিটি তোমার বৌমাকে দিও অনুদিদি, সে যেন পরে। এই বলে হাতের আংটি খুলে তার হাতে দিয়েই বাবার পাশে গিয়ে বসল। মোটর ছেড়ে দিল। এখানে ওখানে দাঁড়িয়ে কয়েকজন ভৃত্য ও দত্তমশাই নমস্কার করল। বন্দনা নিজের অজ্ঞাতসারেই ওপরে চোখ তুলল, কিন্তু আজ সেখানে আরেক দিনের মতো সকলের অগোচরে দাঁড়িয়ে নিঃশব্দ সংকেতে বিদায় দিতে দ্বিজদাস দাঁড়িয়ে নেই। আজ সে পীড়িত, আজ সে নিদ্রায় অচেতন। দয়াময়ীর আচরণে বন্দনার প্রতি যে প্রচ্ছন্ন লাঞ্ছনা ও অব্যক্ত গঞ্জনা ছিল, সতীকে তা গভীরভাবে বিঁধেছিল। কিন্তু শাশুড়িকে কিছু বলা সহজ নয়, তাই সে একখানি চিঠি লিখে বোনের হাতে দেবার জন্য স্বামীকে ঘরে ডেকে পাঠালো। দুপুরের ট্রেনে বিপ্রদাস কলকাতায় ফিরবে, এমন সময় দয়াময়ী এসে প্রবেশ করলেন। এমন তিনি কখনো করেন না। ছেলে এবং বউ দুজনেই বিস্মিত হল। সতী মাথায় আঁচল টেনে দিয়ে বের হয়ে যাচ্ছিল। শাশুড়ি নিষেধ করে বললেন, না বৌমা, যেও না। তোমার অসাক্ষাতে তোমার বোনের নিন্দে করব না, একটু দাঁড়াও। বিপিন, জানিস তুই কেন এত ব্যস্ত হয়ে আমি বাড়ি চলে এলুম? বিপ্রদাস বলল, ঠিক জানি নে মা, কিন্তু কোথায় কি একটা গোলযোগ হয়েছে এটুকুই আন্দাজ করেছি। মা বললেন, গোলযোগ ঘটেনি, কিন্তু ঘটতে পারত। এর থেকে মা দুর্গা আমাকে রক্ষে করেছেন। কাল বেয়াই মশাই বোম্বাই চলে যাবেন, কথা ছিল তারপরে বন্দনা এসে কিছুদিন থাকবে ওর মেজদিদির কাছে। কিন্তু মেয়েটার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে তো এখানে সে আর আসতে চাইবে না, বাপের সঙ্গে সোজা বোম্বাই চলে যাবে। যদি না যায় যেতে বলে দিস। বৌমা, মনে কিছু দুঃখ করো না মা। অমন বোনকে বনবাসে দেওয়া চলে, কিন্তু ঘরে এনে তোলা চলে না। বিপ্রদাস নিরুত্তরে চেয়ে রইল। তার বিস্ময়ের অবধি নেই। দয়াময়ী বলতে লাগলেন, আমার পোড়া কপাল যে ওকে ভালোবাসতে গিয়েছিলুম, মনে করেছিলুম ও আমাদেরই একজন। ওর চাল চলনে গলদ আছে। ভেবেছিলুম সেসব স্কুল কলেজে পড়ার ফল, চাঁদের গায়ে উড়ো মেঘের মতো, বাতাস লাগলে উড়ে যাবে, থাকবে না। হাজার হোক সতীর বোন তো বটে, কিন্তু ও বর বেছে নিলে কায়েতের ঘর থেকে। কে জানতো বিপিন, বামুনের বংশে জন্মে ওরা এত অধঃপাতে গেছে? বিপ্রদাস বলল, ও এই কথা। কিন্তু ওরা যে জাত মানে না, এ খবর তুমি তো শুনেছিলে মা? শুনেছিলুম, কিন্তু চোখে দেখিনি, বোধহয় মনে বুঝতেও পারিনি, রূপকথার গল্পের মতো। কিন্তু চোখে দেখলে যে কারো পরে কারো এত বেতেষ্টা জন্মায়, তা সত্যিই জানতুম না বাবা। বলতে বলতে ঘৃণায় যেন তিনি শিউরে উঠলেন। বললেন, মরুককে, যা ইচ্ছে হয় করুক, কে আর আমারও, কিন্তু আমার বাড়িতে আর না। বিপ্রদাস চুপ করে আছে দেখে বললেন, কই জবাব দিলি নে যে বিপিন? জবাব তো তুমি চাওনি মা। হুকুম দিলে বন্দনা যেন না আসে, তাই হবে। তার কথা শুনে দয়াময়ী দ্বিধায় পড়লেন। হুকুমটা কি অন্যায় দিচ্ছি তোর মনে হয়? হয় বই কি মা, বন্দনা অন্যায় কিছু করেনি। সামাজিক আচার ব্যবহার আমাদের সঙ্গে তাদের মেলে না, তারা জাত মানে না, এ কথা জেনেই তাকে তুমি আসার আহ্বান করেছিলে, ভালোবেসেছিলে। তোমার মনে হয়তো আশা ছিল তারা মুখেই বলে, কাজে করে না। এইখানেই তোমার হয়েছে ভুল,
আঘাতও পেয়েছ সেই জন্যে। সে হয়তো সত্যি, কিন্তু ওর বিয়ের ব্যাপারটা শুনলে তোরই কি ঘেন্না হয় না বিপিন? তুই বলিস কি বলতো? বিপ্রদাস স্মিত মুখে বলল, তার বিয়ে এখনো হয়নি, কিন্তু হলেও আমার রাগ করা উচিত নয় মা। বরঞ্চ এই ভেবে শ্রদ্ধাই করব যে ওদের বিশ্বাস সত্য কাজের মধ্য দিয়ে প্রকাশ পেলে। ওরা ঠকালে না কাউকে। কিন্তু কলকাতায় অনেককে দেখেছি যারা বাক্যের আড়ম্বরে মানে না কিছুই, জাতিভেদ বিশ্বাসও করে না, গালও দেয় প্রচুর, কিন্তু কাজের বেলাতেই গা ঢাকা দেয়, আর তাদের খুঁজে মেলে না। তাদেরই অশ্রদ্ধা করি আমি সবচেয়ে বেশি। আর রাগ করো না মা, তোমার দ্বিজুটি হলো এই জাতের। শুনে দয়াময়ী মনে মনে যে অখুশি হলেন তা নয়। দ্বিজুর সম্বন্ধে বললেন, ওটা ওই রকম ফাঁকিবাজ। কিন্তু আচ্ছা বিপিন, বন্দনাকে যদি তুই ঘৃণাই করিস নে, তবে তার ছোঁয়া কিছু খাস নে কেন? ওকে রান্নাঘরে পাঠাতুম বলে তুই সে ঘরে খাওয়াই ছেড়ে দিলি, খেতে লাগলি আমার ঘরে। আর কেউ না বুঝুক, আমিও বুঝতে পারিনি ভাবিস? বিপ্রদাস বলল, তুমি বুঝবে না তো মা হয়েছিলে কেন? কিন্তু আমি যে সত্যিই জাত মানি মা, আমি তো তার ছোঁয়া খেতে পারি নে। যেদিন মানব না সেদিন প্রকাশ্যেই তার হাতে খাবো, একটুও লুকোচুরি করব না। তুই জানিস নে বিপিন, কি করে আমি তার কাছ থেকে এইটি ঢেকে বেড়াতুম। মেয়েটা এখানে আসুক না আসুক, দেখিস যেন এই কথা কখনো সে টের না পায়। তার ভারী লাগবে, তোকে সে বড় ভক্তি করে। তার শেষের কথাগুলি যেন সহসা স্নেহরসে আর্দ্র হয়ে উঠল। বিপ্রদাস হেসে বলল, আমাকে সে ভক্তি করে কিনা জানি নে মা, কিন্তু তার ছোঁয়া যে খাই নে এসে জানে। অমন অভিমানী মেয়ে এ জেনেও সে তোকে অত ভক্তি করত? তার মানে? ভক্তি করার কথা তুমিই জানো মা, কিন্তু আমি জানি সে অত্যন্ত বুদ্ধিমতী। তোমাদের সমস্ত ঢাকাঢাকি সেখানে নিষ্ফল হয়েছে। দয়াময়ী ক্ষণকাল নীরবে কি ভাবলেন, তারপরে বললেন, তাই বুঝি সে অত করে পীড়াপিড়ি করত? কিসের পীড়াপিড়ি মা? দয়াময়ী বলতে লাগলেন, আমি বিধবা মানুষ, আমার ভাতে ভাত হলেই চলে, কিন্তু সে তা কিছুতেই দেবে না। মার্কেট থেকে নানা নতুন তরকারি আনাবে, নিজে কুটে বেছে দেবে, বামুন পিসিকে দিয়ে 10খানা তরকারি জোর করে রাঁধিয়ে নিয়ে তবে ছাড়বে। ও জানতো সামনে এসে যার দেওয়া চলে না তাকে পরের হাত দিয়ে ঘুষ পাঠাতে হয়। কেন, খেয়েও কি বুঝতে পারিসনি বিপিন? অমন রান্না পিসি তার বাপের জন্মেও রাঁধতে জানে না। বিপ্রদাস সহাস্যে উত্তর দিল, না মা, অত লক্ষ্য করিনি। শুধু মাঝে মাঝে সন্দেহ হতো তোমার অতিথিদের সেই রান্নাঘরের বিপুল আয়োজনের টুকরো টাকরা হয়তো আমাদের রান্নাঘরেও ছিটকে এসে পড়ছে। কিন্তু সে যে দৈবকৃত নয়, একজনের ইচ্ছাকৃত, এ খবর আনন্দের। কিন্তু তোমার শেষ আদেশ জানিয়ে দাও মা, ট্রেনের সময় হয়ে এলো, আমাকে এখনই ছুটতে হবে। তার নিমন্ত্রণ তুমি রাখলে না প্রত্যাহার করলে তাই বলো। দয়াময়ী সতীকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি বলো বৌমা? ছেলেবেলায় সতী শাশুড়ির সামনে স্বামীর সঙ্গে কথা কইত, কিন্তু এখন আর বলে না। প্রায়ই পাশ কাটিয়ে চলে যায়, নয় নিরুত্তরে থাকে। কিন্তু আজ কথা বলল, আস্তে আস্তে বলল, থাক কি মা, এখানে এসে আর তার কাজ নেই। জবাব শুনে শাশুড়ি খুশি হতে পারলেন না। তার অভিলাষ ছিল অন্য প্রকার, অথচ নিজের মুখে প্রকাশ করাও চলে না। বললেন, বড় মানুষের মেয়ের অভিমান হলো বুঝি? না মা, অভিমান নয়, কিন্তু যা করে আমরা চলে এসেছি তারপরে আর তাকে এখানে ডাকা চলে না। কেন চলবে না বৌমা? একটা অন্যায় যদি হয়েই থাকে, তার কি আর সংশোধন নেই? নেই বলি নে, কিন্তু দরকার কি? আগেও অনেকবার সে আসতে চেয়েছে, কিন্তু কখনো আমরা রাজি হতে পারিনি। এখনো সমস্ত বাধা তেমনিই আছে। সে ঢুকতো বলে উনি রান্নাঘরের সম্পর্ক ছেড়েছিলেন,
কাজ কি তাকে এখানে এনে? বিপ্রদাস বলল, সে নালিশ তার, তোমার নয়। বলেই হেসে ফেলল, বলল, তবু বন্দনা আমাকে প্রচণ্ড ভক্তি করে, স্বয়ং মা তার সাক্ষী। সতী মুখ তুলে চাইল, বোধহয় হঠাৎ ভুলে গেল শাশুড়ি আছেন। বলল, শুধু মা কেন, আমিও তার সাক্ষী। মেয়েরা ভক্তি যখন করে তখন নালিশ করে না। দেবদেবতারাও তো কম পীড়ন করেন না, তবু পুজো বন্ধ করে না। বলে দুঃখ দিয়েছেন তিনি ভালোর জন্যই। শাশুড়িকে বলল, তোমাকেও বন্দনা কম ভক্তি করেনি মা, কম ভালোবাসেনি। তোমার ধারণা তোমার ঘরে সে খাবার আয়োজন করে দিত কেবল ওর জন্য? তা নয়, করত সে তোমাদের দুজনের জন্যই। তোমাদের দুজনকেই সে ভালোবাসে। তারপরে দিয়েছিলে তুমি রান্নাঘরের ভার, সকলকে খেতে দেবার কাজ। কিন্তু তোমাকে অবহেলা করে সে আর সকলকে পোলাও কালিয়া খাওয়াতে পারত না মা। ভাতে ভাত সবাইকেই গিলতে হতো। কিন্তু আর কেন তাকে টানাটানি করা? আমরা যা চেয়েছিলুম সে আশা খুঁজেছে, আর সে ফিরবে না মা। এই বলে সতী দ্রুত প্রস্থান করল। দারুণ বিস্ময়ে দুজনেই হতবুদ্ধি হয়ে গেলেন। সতীর স্বভাবে এমন উক্তি, এমন আচরণ, এমনই সৃষ্টি ছাড়া যে ভাবাই যায় না সে প্রকৃতিস্থ আছে। বিপ্রদাস জিজ্ঞাসা করল, ব্যাপার কি মা? জানি নে তো বাবা। কিসের জন্য বন্দনাকে তোমরা চেয়েছিলে মা? কিসের আশা ঘুচল? দয়াময়ী মনে মনে লজ্জায় মরে গেলেন। কিছুতে মুখে আনতে পারলেন না কি তাঁর সংকল্প। শুধু বললেন, সেসব কথা আর একদিন হবে বিপিন, আজ না। মা, ওই অক্ষয়বাবুর মেয়ের সম্বন্ধে কি কিছু স্থির করলে? তাঁদের তো একটা জবাব দেওয়া চাই। আমার আপত্তি নেই বিপিন, তোদের মত হলেই হবে। দ্বিজুকেও জিজ্ঞাসা করিস সে কি বলে। এই বলে তিনিও ঘর থেকে বেরিয়ে গেলেন। বিপ্রদাস সংশয় পড়ল। স্পষ্ট বিশেষ হল না, কিন্তু স্পষ্ট করে নেবার সময়ও আর তার ছিল না। বিপ্রদাস কলকাতায় এসে দেখল বাড়ি খালি। বন্দনা ও তার পিতা ঘণ্টা কয়েক পূর্বে চলে গেছেন। এ সংশয় যে তার একেবারেই ছিল না তা নয়, কিন্তু এতটাও আশঙ্কা করেনি। অন্নদা কারণ জানে না, শুধু এইটুকু জানে যে যাবার ইচ্ছা রায় সাহেবের তেমন ছিল না, কেবল কন্যাই জেদ করে পিতাকে টেনে নিয়ে গেছে। বন্দনার পরে দাবি কিছুই নেই, থাকার দায়িত্বও তার নয়। এখানে সে অতিথি মাত্র। তবু সে যে দেখা না করে পীড়িত দ্বিজদাসকে অচেতন ফেলে রেখে অকারণ ব্যস্ততায় চলে গেছে, মনে করতে তার ক্লেশ বোধ হল। অনেকটা রাগের মতো, নির্দয় নিষ্ঠুর বলে যেন শাস্তি দিতে ইচ্ছে করে, কিন্তু প্রকাশ করা তার প্রকৃতি নয়। সে ভাব তার মনের মধ্যেই রয়ে গেল। দিন চারেক পরে বিপ্রদাস হাইকোর্ট থেকে ফিরল প্রবল জ্বর নিয়ে। হয়তো ম্যালেরিয়া, হয়তো বা আর কিছু। চোখ রাঙা, মাথার যন্ত্রণা অত্যন্ত বেশি। অন্নদা কাছে এলে বলল, অনুদি, অসুখ তো কখনো হয় না। বহুকাল জরাসুর দৈত্যটাকে ফাঁকি দিয়ে এসেছি। এবার বুঝি সে সুদে আসলে উসুল করে। মনে হচ্ছে কিছু ভোগাবে, সহজে নিষ্কৃতি দেবে না। অবস্থা দেখে অন্নদা চিন্তিত হল, কিন্তু নির্ভয়ের সুরে সাহস দিয়ে বলল, না দাদা, তোমার পুণ্যের দেহ, এতে দৈত্যদানার বিক্রম চলবে না। তুমি দুদিনেই ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তার ডাকতে পাঠিয়ে দিই? আমি তাচ্ছিল্য করতে পারবো না। তাই দাও দিদি, বলে বিপ্রদাস শয্যা গ্রহণ করল। অন্নদা বিপদে পড়ল। ওদিকে হঠাৎ বাসুদেবের অসুখের সংবাদে কাল দ্বিজদাস বাড়ি গেছে। দত্তমশাই শহরে নেই, মনিবের কাজে তিনিও ঢাকায়। একা কি কি করবে ভেবে না পেয়ে সকালে এসে বলল, বিপিন, একটা কথা বলবো ভাই, রাগ করবে না তো? তোমার কথায় কখনো রাগ করেছি অনুদি? অন্নদা পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, প্রাণ দিয়ে রোগের সেবা করতেই পারি, কিন্তু মুখ্য মেয়ে মানুষ,
জানি নে তো কিছু, বাড়িতেও খবর পাঠাতে পারছি নে। ছেলের অসুখ ফেলে রেখে বউ আসবে কি করে? কিন্তু বন্দনা দিদিকে একটা খবর দিলে হয় না? বিপ্রদাস হেসে বলল, বোম্বাই কি এ পাড়া ও পাড়া দিদি যে খবর পেয়ে সে দেখতে আসবে? হয়তো তার নুন আনতেই এদিকে পান্তা ফুরিয়ে যাবে। তাতে কাজ নেই। বালাই ষাট, এমন কথা মুখে আনতে নেই ভাই। বন্দনা দিদি কলকাতাতে আছে, তার এখনো বোম্বাইয়ে যাওয়া হয়নি। বন্দনা কলকাতায় আছে? হ্যাঁ, তার মাসির বাড়িতে বালিগঞ্জে। মেসো পাঞ্জাবের বড় ডাক্তার, মেয়ের বিয়ে দিতে দেশে এসেছেন। হঠাৎ হাওড়া স্টেশনে দেখা, তাঁরাও নামছেন গাড়ি থেকে, এরাও যাচ্ছেন বোম্বাইয়ে। মাসি জোর করে ফিরিয়ে নিয়ে এলেন, বললেন দৈবাত যখন পাওয়া গেল তখন মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কিছুতে ছেড়ে দেবেন না, শুধু একদিন আটকে রেখে ওর বাপকে তারা যেতে দিলে। মাসিটি কি চেনা? হ্যাঁ, আপনার বড় মাসি। দূরে দূরে থাকে, সর্বদা দেখাশোনা হয় না সত্যি, কিন্তু আপনার লোক বটে। তুমি এত কথা জানলে কি করে অনুদি? কাল এসেছিলেন তারা বেড়াতে, দ্বিজুর খবর নিতে। দুপুরবেলায় ওপরের বারান্দায় বসে নাতির জন্য কাঁথা সেলাই করছি, দেখি বাইরের উঠোনে 2 গাড়ি লোক এসে উপস্থিত, মেয়ে পুরুষে অনেকগুলি। কে এরা? উঁকি মেরে দেখি আমাদের বন্দনা দিদি। কিন্তু সাজসজ্জায় এমনি বদলেছে যে হঠাৎ চেনা যায় না, যেন সে মেয়ে নয়। কি করি, কোথায় বসাই, ব্যস্ত হয়ে উঠলুম। খানিক পরে দিদি এলেন ওপরে, সকলের খবর নিলেন, খবর দিলেন। তার নিজের মুখেই শুনতে পেলুম অন্তত মাসখানেক কলকাতায় থাকা হবে। বললেন বেশ আছি, থিয়েটার, সিনেমা, চড়িভাতি, বাগানবাড়ি, আমোদের শেষ নেই, নিত্য নতুন ঘটা। বাসুর অসুখের খবর তাকে দিয়েছিলে? হ্যাঁ, দিলুম বই কি। শুনে বললেন ও কিছু না, সেরে যাবে। বিপ্রদাস ক্ষণকাল নীরব থেকে বলল, তাকে খবর দিয়ে কি হবে অনুদি? আমিও সেরে যাব। এই সে কটা দিন তুমি একলা পারবে না আমাকে দেখতে? অন্নদা জোর করে বলল, পারবো বই কি ভাই, কিন্তু তবু মনে হয় একবার জানানো উচিত, নইলে বউ হয়তো দুঃখ করবে। হাজার হোক বোন তো। ঠিকানা জানো? আমাদের সোফার জানে, ওদের পৌঁছে দিয়ে এসেছিল। বিপ্রদাস অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা দাও একটা খবর, কিন্তু অত আমোদ আহ্লাদ ছেড়ে কি সে আসতে পারবে? মনে তো হয় না দিদি। মনে আমারও বড় হয় না ভাই, তার সাজগোজের কথাই কেবল চোখে পড়ে। তবুও একবার বলে পাঠাই। বিপ্রদাস নিরুৎসুক ক্লান্ত কণ্ঠে বলল, পাঠাও দিদি, তাই যখন তোমার ইচ্ছে। হঠাৎ বড় মাসির সঙ্গে হাওড়া স্টেশনে বন্দনার যখন দেখা হয়ে গেল, তখন বোম্বাই যাওয়া বন্ধ করে তাকে বাড়ি ফিরিয়ে আনা মাসির কষ্টসাধ্য হল না। তিনি মেয়ের বিবাহ উপলক্ষে স্বামীর কর্মস্থল উত্তর পশ্চিমাঞ্চল থেকে দেশে আসছিলেন। মাসির প্রস্তাবে রাজি হওয়ার আসল কারণটা ছাড়া আরও একটা হেতু ছিল, এখানে তা প্রকাশ করা প্রয়োজন। বন্দনার ছেলেবেলা থেকে এতকাল সুদূর প্রবাসেই দিন কেটেছে, তার শিক্ষা দীক্ষা সমস্তই সেদিকের। অথচ যে সমাজের অন্তর্গত সে, তার বৃহত্তর অংশটাই আছে কলকাতায়। এর সঙ্গে আজও তার ঘনিষ্ঠ পরিচয় নেই। সামান্য পরিচয় যেটুকু, সে শুধু খবরের কাগজ, মাসিকপত্র ও সাধারণ সাহিত্যের গল্প উপন্যাসের সহযোগে। কলকাতায় সর্বদা আনাগোনা যাদের, তাদের মুখে মুখে অনেক তথ্য মাঝে মাঝে তার কানে আসে। অ্যানিটা চ্যাটার্জি MA, বিনীতা ব্যানার্জি BA, অনুসুয়া, চিত্রলেখা, প্রিয়ম্বদা প্রভৃতি বহু জমকালো নাম ও চমকানো কাহিনী। বিংশ শতাব্দীর অত্যাধুনিক মনোভাব ও রোমাঞ্চকর জীবনযাত্রার বিবরণ। কিন্তু এর কতটা যে যথার্থ
ও কতটা যে বানানো দূর থেকে নিঃসংশয়ে অনুমান করা ছিল তার পক্ষে কঠিন। তাই আপন সমাজের কোনো চিত্রটা ছিল তার মনের মধ্যে অতিরঞ্জিত ঘোরালো, কোনোটা বা ছিল অস্বাভাবিক রকমের ফিকে। এই ছবিগুলি প্রত্যক্ষ পরিচয়ে স্পষ্ট ও সত্য করে নেবার সুযোগ মাসিমার মেয়ে প্রকৃতির বিবাহ উপলক্ষে যখন মিলল, তখন বন্দনা উপেক্ষা করতে পারল না। সহজেই সম্মত হয়ে তাঁর বালিগঞ্জের গৃহে এসে উপস্থিত হল। আপন দলের বহুজনের সঙ্গে তাদের জানাশোনা, বিশেষত প্রকৃতি এখানকার স্কুল কলেজে পড়েই বিয়ে পাশ করেছে। তার নিজের বন্ধু ও বান্ধবীর সংখ্যাও নিতান্ত অকিঞ্চিতকর নয়। এসে পর্যন্ত এই দলের মাঝখানেই বন্দনার এই কদিন কাটল। পিতা অনাথ রায় বোম্বাই ফিরে গেলেন, কিন্তু সুধীর রইল কলকাতায়। আসন্ন বিবাহের আনন্দোৎসব নিত্যই চলেছে। সেদিন বেলঘরের একটি বাগানে পিকনিক সেরে সদল বলে বাড়ি ফেরবার পথেই সে দ্বিজদাসের সংবাদ নিতে বাড়িতে এসে হাজির হয়েছিল। এই খবরটাই অন্নদা সেদিন বিপ্রদাসকে দিয়েছিল। মাসির বাড়িতে দলের লোকের আসা যাওয়া, খাওয়া দাওয়া, সলা পরামর্শের কামাই নেই। আজও ছিল অনেকের চায়ের নিমন্ত্রণ। অতিথিরা এসে পড়েছেন। ওপরের ঘরে মহা সমারোহে চলছে চা খাওয়া। এমন সময় বিপ্রদাসের প্রকাণ্ড মোটর এসে গেটের মধ্যে প্রবেশ করল। ভৃত্যের দল অবহিত হয়ে উঠল, কিন্তু সোফার দরজা খুলে দিতে যে প্রৌঢ়া স্ত্রীলোকটি অবতরণ করল, তার পোশাকের সামান্যতায় ও স্বল্পতায় সকলে বিস্মিত ও বিব্রত হয়ে পড়ল। মোটরের সঙ্গে মানুষটির সামঞ্জস্য নেই। অন্নদার পরনে ছিল সাদা থান, তেমনই একটা সাদা মোটা চাদর গায়ে জড়ানো, পা খালি, হাত খালি, মাথার আঁচলটা কপালের অর্ধেকটা চাপা দিয়েছে। সে নিজেও যেন সলজ্জ সংকোচে কিছুটা জড়সড়। ভৃত্য বেহারাদের চাপকান পাগড়ির সাজসজ্জায় বোঝা কঠিন কে কোন দেশের। তথাপি সামনের লোকটাকে বাঙালি আন্দাজ করে অন্নদা জিজ্ঞাসা করল, বন্দনা দিদি আছেন? সে বাঙালিই বটে, বলল, হ্যাঁ আছেন, তাঁরা উপরে চা খাচ্ছেন, আপনি ভেতরে এসে বসুন। না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাকে একটু খবর দিতে পারবে না? হ্যাঁ পারবো, কি বলতে হবে? বলো গে, বিপ্রদাসবাবুর বাড়ি থেকে অন্নদা এসেছে। বেহারা চলে গেল। অনতিবিলম্বে বন্দনা নিচে এসে অন্নদার হাত ধরে ঘরে এনে বসালো। এমন সে কখনো করেনি। ভুলে গেল সামাজিক পর্যায়ে এই বিধবা তার কাছে অনেক ছোট, ও বাড়ির দাসী মাত্র। অকারণে তার চোখ সজল হয়ে উঠল। বলল, অনুদি, তুমি যে আমার খবর নিতে আসবে এ আমি মনে করিনি। ভেবেছিলাম তোমরা আমাকে ভুলে গেছো। ভুলবো কেন দিদি, ভুলিনি। বড়বাবু আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন বলতে। না অনুদি, আমাকে আপনি বলে ডাকলে আর আমি জবাব দেব না। অন্নদা আপত্তি করল না, শুধু হেসে বলল, ওদের মানুষ করেছি বলেই তুমি বলে ডাকি, নইলে ও বাড়ির আমি দাসী বই তো নয়। তা হোক, কিন্তু মুখুজ্জে মশাই তো এসেছেন 5-6 দিন হলো কলকাতায়। নিজে বুঝি একবার আসতে পারতেন না? তিনি তো জানেন আমি বোম্বাই যাইনি। হ্যাঁ, আমার মুখে এ খবর তিনি শুনেছেন, কিন্তু জানো তো দিদি, তার কত কাজ, এতটুকু সময় ছিল না। কাজ সকলেরই আছে অনুদি। আমরা গিয়েছিলাম বলেই ভদ্রতা রক্ষার ছলনায় তোমাকে তিনি পাঠিয়েছেন, নইলে মনেও করতেন না। তাকে বলো গিয়ে, আমার মাসিমার তাদের মতো ঐশ্বর্য নেই বটে, তবু আমার খোঁজ নিতে একবার এ বাড়িতে পা দিলে তার জাত যেত না, মর্যাদারও লাঘব হতো না। এ সকল অনুযোগের উত্তর অন্নদার দেবার কথা নয়। সে ও বাড়িতে যাবার অনুরোধ করতে গেল, কিন্তু শোনবার ধৈর্য বন্দনার নেই। অন্নদার অসম্পূর্ণ কথার মাঝখানেই বলে উঠল, না অনুদি, সে হবে না। কোথাও যাবার আমার সময় নেই। কাল বাদে পরশু আমার বোনের বিয়ে। পরশু? হ্যাঁ, পরশু। এ সময় অসুখের সংবাদ দেওয়া উচিত কিনা অন্নদা ভাবছিল, কিন্তু সে তখনই প্রশ্ন করে উঠল, আমাকে যাবার হুকুমটা দিল কে? ছোটবাবু তো নেই জানি, বড়বাবু বোধ করি।
কিন্তু তাকে গিয়ে বলো হুকুম চালিয়ে তার অভ্যেস খারাপ হয়ে গিয়েছে। আমি খাতকও নই, তার জমিদারির আমলাও নই। আমাকে অনুরোধ করতে হয় নিজে এসে। মেজদি ভালো আছেন? হ্যাঁ, আছেন। আর সকলে? খবর এসেছে ছেলের অসুখ। কার অসুখ? বাসুর? কি হয়েছে তার? সে আমি ঠিক জানি নে দিদি। বন্দনা চিন্তিত মুখে বলল, ছেলের অসুখ, তবু নিজে না গিয়ে মুখুজ্জেমশাই এখানে বসে আছেন যে বড়? মামলা মোকদ্দমা আর টাকা কড়ির টানটাই কি হলো তার এত বেশি অনুদি? একটা হিতাহিত বোধ থাকা উচিত। টাকারটা নয় দিদি, আজ 2 দিন ধরে তিনি নিজেও শয্যাগত। ছেলের অসুখে সেখানে তারা বিব্রত, খবর দেওয়াও যায় না। অথচ এখানে দত্তমশাই পর্যন্ত নেই, তিনি গেছেন ঢাকায়। একা আমি মুখ্য মেয়ে মানুষ, কিছুই বুঝি নে। ভয় হয় অসুখটা পাছে শক্ত হয়ে ওঠে। বিপিনের কখনো কিছু হয় না বলেই ভাবনা। বিয়েটা চুকে গেলে একবার পারবে না যেতে দিদি? শঙ্কায় বন্দনার মুখ বিবর্ণ হয়ে উঠল। ডাক্তার এসেছেন? কি বলেন তিনি? বললেন ভয় নেই, কিন্তু সেই সঙ্গে অন্য ডাক্তার ডাকতেও বলে গেলেন। এই 2 দিন যেমন করে হোক কাটাবো, কিন্তু বিয়ে চুকে গেলেও যাবে না। আমাদের ওপর রাগ করেই থাকবে। তোমাদের কোথায় কি ঘটেছে আমার জানবার কথা নয়, জানিও নে, কিন্তু জানি আর যেই দোষ করে থাক বিপিন কখনো করেনি। তাকে না জানলে হয়তো ভুল হয়, কিন্তু জানলে এ ভুল হবে না দিদি। বন্দনা ক্ষণকাল চুপ করে থেকে উঠে দাঁড়ালো, বলল, চলো, আমি যাচ্ছি। এক্ষুনি যাবে? হ্যাঁ, এক্ষুনি বই কি। বাড়িতে বলে যাবে না? এরা ভাববেন যে। বলতে গেলে দেরি হবে অনুদি, তুমি এসো। এই বলে সে উত্তরের অপেক্ষা না করে মোটরে গিয়ে বসল। বেহারাকে ইঙ্গিতে কাছে ডেকে বলে দিল মাসিমাকে জানাতে সে মেজদির বাড়িতে চলল, সেখানে বিপ্রদাসবাবুর অসুখ। বন্দনা এসে যখন বিপ্রদাসের ঘরে প্রবেশ করল তখন বেলা গেছে, কিন্তু আলো জ্বালার সময় হয়নি। বিপ্রদাস বালিশগুলো জড়ো করে দেয়ালে হেলান দিয়ে বিছানায় বসে। মুখ দেখে মনে হয় না যে অসুখ গুরুতর। মনের মধ্যে স্বস্তি বোধ করে বলল, মুখুজ্জেমশাই, নমস্কার করি। মেজদি উপস্থিত থাকলে রাগ করতেন, বলতেন গুরুজনের পায়ের ধুলো নিয়েই প্রণাম করতে, কিন্তু ছুঁতে ভয় করে, পাছে ছোঁয়া যান। বিপ্রদাস কিছুই না বলে শুধু একটু হাসল। বন্দনা বলল, ডেকে পাঠিয়েছেন কেন? সেবা করতে? অনুদি বলছিল ওষুধ খাওয়াবার সময় হয়েছে, কিন্তু এ কি ব্যাপার? ডাক্তারি ওষুধের শিশি যে, কোবরেজের বড়ি কই? ডাক্তার ডাকার বুদ্ধি দিলে কে আপনাকে? বিপ্রদাস বলল, আমাদের চলতি ভাষায় ডেপো বলে একটা কথা আছে, তার মানে জানো বন্দনা? জানি মশাই, জানি। মানুষ হয়ে যারা মানুষকে ঘেন্না করে, ছোঁয় না, তাদের বলে। তাদের চেয়ে বড় ডেপো সংসারে আর কেউ আছে নাকি? আছে। যাদের সত্যি মিথ্যে যাচাই করার ধৈর্য নেই, অকারণে নির্দোষীকে হুল ফুটিয়ে যারা বাহাদুরি করে, তারা। তাদের দলের মস্ত বড় পান্ডা তুমি নিজে। অকারণে কোন নির্দোষী ব্যক্তিটিকে হুল ফুটিয়েছি আপনি বলে দিন তো শুনি। আমাকে বলে দিতে হবে না বন্দনা, সময় এলে নিজেই টের পাবে। আচ্ছা, সেই দিনের প্রতীক্ষা করে রইলুম। এই বলে বন্দনা খাটের কাছে একটা চৌকি টেনে নিয়ে বসল। বলল, এখন বলুন নিজে কেমন আছেন? ভালো আছি, কিন্তু জ্বরটা রয়েছে, রাত্রে আরেকটু বাড়বে বলে মনে হয়। কিন্তু আমাকে ডেকে পাঠালেন কেন? আমাকে আপনার কিসের দরকার? দরকার আমার নয়, অনুদিদির। সেই ভয় পেয়েছে। তার মুখে শুনলুম পরশু তোমার বোনের বিয়ে, চুকে গেলে একদিন এসো। আমার জবানি তোমার মেজদি কিছু খবর পাঠিয়েছেন, সেগুলো তোমাকে শোনাবো। আজ পারেন না? না, আজ নয়। বন্দনা মিনিট 2 চুপ করে বসে রইল, তারপরে বলল, মুখুজ্জেমশাই,
অসুখ আপনার বেশি নয়, দুদিনেই সেরে উঠবেন। আমি জানি আমাকে প্রয়োজন নেই, তবুও আপনার সেবার ভান করেই আমি থাকব। সেখানে ফিরে যাব না। আমার তরঙ্গটা আনতে লোক পাঠিয়েছি, আপনি আপত্তি করতে পারবেন না। বিপ্রদাস হেসে বলল, কিসের আপত্তি বন্দনা, তোমার থাকার? কিন্তু বোনের বিয়ে যে। বিয়ে তো আমার সঙ্গে নয়, আমি না গেলেও বোনের বিয়ে আটকাবে না। সত্যি থাকবে না বিয়েতে? না। কিন্তু এরই জন্যে তো কলকাতায় রয়ে গেলে। যাচ্ছিলাম বোম্বাই, স্টেশন থেকে ফিরে এলুম, কিন্তু ঠিক এই জন্যেই নয়। দূরে থাকি, আপন সমাজের প্রায় কাউকে চিনি নে। মুখে মুখে কত কথা শুনি, গল্প উপন্যাসে কত কি পড়ি, তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারি নে। মনে হয় বুঝিবা আমরা সমাজ ছাড়া এক ঘরে। মাসিমা ডাকলেন, ভাবলাম প্রকৃতির বিয়ে উপলক্ষে দৈবাত যে সুযোগ মিলল এমন আর পাবো না, তাই ফিরে এলুম মুখুজ্জেমশাই। কিন্তু সেই বিয়েটাই যে বাকি এখনো, দলের লোকদের চেনবার সুযোগ পেলে কই? সুযোগ পুরো পাইনি সত্যি, কিন্তু যতটা পেয়েছি সেই আমার যথেষ্ট। নিজের সঙ্গে এদের কতখানি মিলল বন্দনা, শুনতে পারি কি? আপনি সেরে উঠুন, তারপরে বিস্তারিত করে শোনাব। চা করে আলো জ্বেলে দিয়ে গেল। শিয়রের জানলাটা বন্ধ করে বন্দনা ওষুধ খাওয়ালো। বলল, আর বসে নয়, এবার আপনাকে শুতে হবে। এই বলে এলোমেলো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে বালিশগুলো ঠিক করে দিল। বিপ্রদাস শুয়ে পড়লে পা থেকে বুক পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়ে বলল, সেরে উঠে নিজেকে শুদ্ধসূচি করে তুলতে না জানি কত গোবর গঙ্গা জলই না লাগবে আপনার। বিপ্রদাস দুহাত প্রসারিত করে বলল, এই এত। কিন্তু আশ্চর্য এই যে সেবা যত্ন করতেও একটু জানো দেখছি। জানি একটু? না মুখুজ্জেমশাই, এ চলবে না। আমাদের সম্বন্ধে আপনাকে আরও একটু খোঁজ খবর নিতে হবে। অর্থাৎ? অর্থাৎ আমাদের নিন্দেই যদি করেন সজ্ঞানে করতে হবে, এমন ধারা চোখ বুঝে যা তা বলতে আমি দেব না। বিপ্রদাসের মুখে পরিহাসের চাপা হাসি। বলল, এই আমাদেরটা কারা বন্দনা? কাদের সম্বন্ধে আরো একটু খোঁজ খবর নিতে হবে? যাদের থেকে এইমাত্র পালিয়ে এলে তাদের? কে বললে আমি পালিয়ে এলুম? আমি বলছি। জানলেন কি করে? জানলুম তোমার মুখ দেখে। বন্দনা ক্ষণকাল তার মুখের প্রতি চেয়ে থেকে বলল, দ্বিজবাবু একদিন বলেছিলেন দাদার চোখে কিছুই এড়ায় না। কথাটা যে কতখানি সত্যিই আমি বিশ্বাস করিনি। আপনার অসুখ আমি চাইনি, কিন্তু এ আমাকে সত্যিই উদ্ধার করেছে। সত্যি পালিয়ে এসে আমি বেঁচে গেছি। যে কটা দিন আপনি অসুস্থ আমি আপনার কাছেই থাকব, তারপরে সোজা বাবার কাছে চলে যাব। মাসির বাড়িতে আর ফিরব না। দূর থেকে যাদের দেখতে চেয়েছিলাম তাদের দেখা পেয়ে গেছি। এমন ইচ্ছে আর নেই যে একটা দিনের জন্যেও ওদের মধ্যে গিয়ে কাটিয়ে আসি। বিপ্রদাস নীরবে চেয়ে রইল। বন্দনা বলতে লাগলো, ওদের শুধু শাড়ি গাড়ি আর মিথ্যে ভালোবাসার গল্প। কোথায় নৈনি আর কোথায় মুসৌরির হোটেল আমি জানিও নে, কিন্তু ওদের মুখে মুখে তার কি যে নোংরা চাপা ইঙ্গিত, শুনতে শুনতে ইচ্ছে হতো কোথাও যেন ছুটে পালিয়ে যাই। আজ এই ঘরের মধ্যে বসে মনে হচ্ছে যেন এই কটা দিন অবিশ্রাম এলোমেলো ধুলোবালির ঘূর্ণি ঝড়ের মধ্যে আমার দিনরাত কেটেছে। এর ভেতর ওরা বাঁচে কি করে মুখুজ্জেমশাই? সে রহস্য আমার জানার কথা নয়। মরুভূমির মধ্যে কবরগুলো যেমন টিকে থাকে বোধ করি তেমনি করে। দুঃখের জীবন। ওদের না আছে শান্তি, না আছে কোনো ধর্মের বালাই। কিছু বিশ্বাস করে না, কেবলই করে তর্ক। খবরের কাগজ পড়ে, ওরা জানে অনেক। পৃথিবীর কোথায় কি নিত্য ঘটছে কিছুই ওদের অজানা নয়। কিন্তু আমি তো ওসব পড়তে পারি নে, তাই অর্ধেক কথা বুঝতেই পারতুম না। শুনতে শুনতে যখন অরুচি ধরে যেত তখন আর কোথাও সরে গিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচতুম। কিন্তু তাদের তো ক্লান্তি নেই। তারা বকতে বকতে সবাই যেন মেতে উঠত।
কিন্তু তোমার বাবা কাছে থাকলে সুবিধে হতো বন্দনা। খবরের কাগজের সব খবর তাকে জিজ্ঞেস করলে টের পেতে, ওদের কাছে ঠকতে হতো না। হ্যাঁ, বাবার সে বাতিক আছে, সমস্ত খবর খুঁটিয়ে না পড়ে তার তৃপ্তি নেই। কিন্তু আমাদের মেয়েদের তাতে কি দরকার বলুন তো? কি হবে জেনে পৃথিবীর কোথায় কি দিনরাত ঘটছে? এ কথা তোমার মেজদির মুখে শোভা পায় বন্দনা, তোমার মুখে নয়। এই বলে বিপ্রদাস হাসল। বন্দনা বলল, তারা কি আমার মেজদির চেয়ে বেশি জানে মনে করছেন? একটুও না। শূন্য কলসি বলেই মুখ দিয়ে তাদের এত আওয়াজ বের হয়। তাদের আর কিছু জেনে না থাকি এই খবরটা জেনে নিয়েছি মুখুজ্জেমশাই। কিন্তু জ্ঞান তো চাই। না, চাইনি। জ্ঞানের আস্ফালনে মুখের মধু তাদের বিষ হয়ে উঠেছে। জানে তারা আমার মেজদির মতো সবাইকে ভালোবাসতে? জানে না। পারে তারা মেজদির মতো ভক্তি করতে? পারে না। ওদের বন্ধুই কি কেউ আছে? মনে হয় কেউ নেই, এমনি পরস্পরের বিদ্বেষ। তাদের অভাবটাই কি কম? বাইরের জাঁকজমকে বোঝাই যাবে না ভেতরটা ওদের কত ফোঁপড়া। কিসের জন্যে ওদের নিয়ে এত মাতামাতি? সমস্ত ভেতরটা যে একেবারে ঘুরে ঝাঁঝরা করে দিয়েছে। হয়েছে কি বন্দনা, এত রাগ কিসের? কেউ টাকা ঠকিয়ে নেয়নি তো? না, ঠকিয়ে নেয়নি, ধার নিয়েছে। কত? বেশি না, 400-500। তাদের নাম জানো তো? জানতুম, কিন্তু ভুলে গেছি। ছি ছি, এত অল্প পরিচয়ও যে কেউ কারোর কাছে টাকা চাইতে পারে আমি ভাবতেও পারিনি। বলতে মুখে বাঁধে না, লজ্জার ছায়া এতটুকু চোখে পড়ে না। এ যেন তাদের প্রতিদিনের ব্যাপার। এ কি করে সম্ভব হয় মুখুজ্জেমশাই? বিপ্রদাসের মুখ গম্ভীর হল, কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, তোমার মনটাকে তারা বড় বিষিয়ে দিয়েছে বন্দনা। কিন্তু সবাই এমনি নয়। ওই মাসিমার দলটাই তোমাদের সমস্ত দল নয়। যারা বাইরে রয়ে গেল, খুঁজলে হয়তো তাদেরও একদিন দেখা পাবে। পাই ভালোই, তখন ধারণা আমার সংশোধন করব। কিন্তু যাদের দেখতে পেলুম তারা সবাই শিক্ষিত, সবাই পদস্থ লোকের আত্মীয়। গল্প উপন্যাসের রং করা ভাষায় সজ্জিত হয়ে এরা দূরে থেকে আমার চোখে কি আশ্চর্য অপরূপ হয়েই না দেখা দিত। মনে গর্বের সীমা ছিল না। ভাবতুম আমাদের মেয়েদের পেছিয়ে পড়ার দুর্নাম এবার ঘুঁচল। আমার সেই ভুল এবার ভেঙেছে মুখুজ্জেমশাই। আরে ভুল কিসের? এরা যে দ্রুত এগিয়ে চলেছেন এ তো মিথ্যে নয়। না, মিথ্যে হবে কেন? সত্যি। তবু আমার সান্ত্বনা এই যে সংখ্যায় এরা এত স্বল্প, এদেরই গড়ের মাঠের মনুমেন্টের ডগায় ঠেলে তুলে হট্টগোল বাঁধানো যেমন নিষ্ফল তেমনি হাস্যকর। এ হচ্ছে তোমার আরেক ধরনের গোঁড়ামি। স্বধর্মত্যাগের বিপদ আছে বন্দনা, সাবধান। বন্দনা এই কথায় কান দিল না, বলতে লাগলো, এই নগণ্য দলের বাইরে রয়েছে বাংলার প্রকাণ্ড নারী সমাজ। এদের আমি আজও দেখিনি, বাইরে থেকে বোধ করি দেখাও মেলে না। তবু মনে হয় বাতাসের মতো এরাই মিশে আছে বাঙালির নিঃশ্বাসে। জানি এদের মধ্যে আছে ছোট, আছে বড়। বড় দৃষ্টান্ত রয়েছে আমার মেজদিতে, তার শাশুড়িতে। এবার কলকাতায় আসা আমার সার্থক হলো মুখুজ্জেমশাই। আপনি হাসছেন যে? ভাবছি টাকার শোকটা মানুষকে কিরকম বক্তা করে তোলে। এ দোষটা আমারও আছে কিনা। কোন টাকার শোক? সেই 500-র? তাই তো মনে হচ্ছে। টাকার জন্যে আর ভাবনা নেই। আপনাকে সেবা করার মজুরি হিসেবে ডবল আদায় করে ছাড়ব। আপনি না দেন মায়ের কাছে আদায় হবে। অন্নদা ঘরে ঢুকে বলল, 8টা বাজে, বিপিনের খাবার সময় হলো। বন্দনা ব্যস্ত হয়ে বলল, চলো অনুদি, যাচ্ছি। কেমন, যাই মুখুজ্জেমশাই? বিপ্রদাস হেসে বলল, যাও, কিন্তু সেবার ত্রুটি হলে মজুরি কাটা যাবে। ত্রুটি হবে না মশাই, হবে না। বলে সেও হাসি মুখে বের হয়ে গেল। খাবার হয়ে গেছে,
নিয়ে আসি? বিপ্রদাস হেসে বলল, তোমার কেবলই চেষ্টা হচ্ছে আমার জাত মারার, কিন্তু সন্ধে আহ্নিক এখনো করিনি, আগে তার উদ্যোগ করে দাও। আমি নিজে করে দেব মুখুজ্জেমশাই। নইলে কে আর আছে এখানে যে করে দেবে? কিন্তু মার পুজোর ঘরে যেতে পারবো না, গায়ে জোর নেই, এই ঘরে করে দিতে হবে। আগে দেখবো কেমন আয়োজন করো, খুঁত ধরবার কিছু থাকে কিনা, তখন বুঝে দেখবো খাবার তুমি আনবে না আমাদের বামুন ঠাকুর আনবে। শুনে বন্দনা পুলকে ভরে গেল, বলল, আমি এই শর্তেই রাজি, কিন্তু এক্সামিনে যদি পাশ হই তখন কিন্তু মিথ্যে ছলনায় ফেল করাতে পারবেন না, কথা দিন। দিলুম কথা, কিন্তু আমাকে নিজের হাতে খাইয়ে কি তোমার এত লাভ? তা আমি বলবো না। এই বলে বন্দনা দ্রুত প্রস্থান করল। মিনিট 10 মধ্যে সে স্নান করে প্রস্তুত হয়ে একটি জলপূর্ণ ঘটি নিয়ে প্রবেশ করল। ঘরের যে দিকটায় খোলা জানলা দিয়ে পূবের রোদ এসে পড়েছে, সেই স্থানটি জল দিয়ে ভালো করে মার্জনা করে নিজের আঁচল দিয়ে মুছে নিল। পুজোর ঘর থেকে আসন, কোষাকুষি প্রভৃতি এনে সাজালো। ধূপদানি এনে ধূপ জ্বালালো। তারপরে বিপ্রদাসের ধুতি, গামছা এবং হাত মুখ ধোবার পাত্র এনে কাছে রেখে দিয়ে বলল, আজ সময় নেই ফুল তুলে এনে মালা গেঁথে দেবার, নইলে দিতুম, কালে ত্রুটি হবে না। কিন্তু আধ ঘন্টা সময় দিলুম, এর বেশি নয়। এখন বেজেছে 9টা, ঠিক 9:30টায় আবার আসব। এর মধ্যে আপনাকে কেউ বিরক্ত করবে না, আমি চললুম। এই বলে সে দ্বার রুদ্ধ করে দিয়ে প্রস্থান করল। বিপ্রদাস কোনো কথা না বলে শুধু চেয়ে রইল। আধ ঘন্টা পরে বন্দনা যখন ফিরে এলো, তখন সন্ধ্যা বন্দনা সমাপ্ত করে বিপ্রদাস একটা আরাম চৌকিতে হেলান দিয়ে বসেছে। পাশ না ফেল মুখুজ্জেমশাই? পাস, ফার্স্ট ডিভিশনে। আমার মাকেও হার মানিয়েছ। কার সাধ্য বলে তোমাকে ম্লেচ্ছদের স্কুল কলেজে পড়ে বিয়ে পাশ করেছ। এবার তাহলে খাবার আনি? আনো, কিন্তু তার আগে এগুলো রেখে এসো গে। বলে বিপ্রদাস কোষাকুষি প্রভৃতি দেখিয়ে দিল। এ আর আমাকে বলে দিতে হবে না মশাই, জানি। বলে পূজার পাত্রগুলি সে হাতে তুলে নিয়েছে। এমন সময় ঘরের বাইরে বারান্দায় অনেকগুলি উঁচু গোড়ালি জুতোর খুটখুট শব্দ একসঙ্গে কানে এসে পৌঁছল, এবং পরক্ষণে অন্নদা দ্বারের কাছে মুখ বাড়িয়ে বলল, বন্দনা দিদি, তোমার মাসিমা। মাসি এবং আরও 2-3টি অল্প বয়সী মেয়ে একেবারে ভেতরে এসে পড়লেন। বিপ্রদাস দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করল, আসুন। মাসি বললেন, নিচ থেকেই খবর পেলুম বিপ্রদাসবাবু ভালো আছেন। বিপ্রদাস বলল, হ্যাঁ, আমি ভালো আছি। আগন্তুক মেয়েরা বন্দনাকে দেখে যৎপরণাস্তে বিস্মিত হল। পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, ভিজে চুলে গরদের শাড়ি ভিজেছে, এলো কালো চুলের রাশি পিঠের পরে ছড়ানো, দুহাতে পুজোর জিনিসপত্র। তার এই মূর্তি তাদের শুধু অদৃষ্টপূর্ব অপরিচিত নয়, অভাবনীয়। বন্দনা বলল, আপনারা দৌড় ছেড়ে একটু সরে দাঁড়ান, এগুলো রেখে আসি গে। একটি মেয়ে বলল, ছোঁয়া যাবে বুঝি? হ্যাঁ। বলে বন্দনা চলে গেল। ক্ষণেক পরে সে সেই বেশেই ফিরে এসে বিপ্রদাসের চেয়ারের ধার ঘেঁষে দাঁড়াল। মাসি বললেন, আমাদের না জানিয়ে তুমি চলে এলে সেজন্য রাগ করি নে, কিন্তু আজ তোমার বোনের বিয়ে, তোমাকে যেতে হবে। মেয়ে দুটি বলল, আমরা আপনাকে ধরে নিয়ে যেতে এসেছি। বন্দনা বলল, না মাসিমা, আমার যাওয়া হবে না। সে কি কথা বন্দনা, না গেলে প্রকৃতি কত দুঃখ করবে জানো? জানি, তবু আমি যেতে পারবো না। শুনে মাসি বিস্ময় ও ক্ষোভে অধীর হয়ে বললেন, কিন্তু এই জন্যেই তোমার বোম্বাই যাওয়া হলো না? এই জন্যেই তোমার বাবা আমার কাছে তোমাকে রেখে গেলেন? তিনি শুনলে কি বলবেন বলো তো? সেই মেয়েটি বলল, মিস্টার ডাটা কিন্তু ভারী রাগ করেছেন, আপনার চলে আসাটা তিনি মোটে পছন্দ করেননি। বন্দনা তার দিকে চাইল,
কিন্তু জবাব দিল মাসিকে। বলল, আমি না গেলে প্রকৃতির বিয়ে আটকাবে না, কিন্তু গেলে মুখুজ্জে মশাইয়ের সেবার ত্রুটি হবে। ওকে দেখবার এখানে কেউ নেই। কিন্তু উনি তো ভালো হয়ে গেছেন, তোমাকে যেতে বলা ওর উচিত। এই বলে মাসি বিপ্রদাসের দিকে চাইলেন। বিপ্রদাস হেসে বলল, হ্যাঁ, ঠিক কথা, আমার যেতে বলাও উচিত আর বন্দনার যাওয়াও উচিত, বরঞ্চ না গেলেই অন্যায় হবে। বন্দনা মাথা নেড়ে বলল, না, অন্যায় হবে আমি মনে করি নে। বেশ, আপনি বলছেন যেতে, আমি যাব, কিন্তু রাত্রেই চলে আসব। সেখানে থাকতে পারবো না, এ অনুমতি মাসিমাকে দিতে হবে। একটা রাতও থাকতে পারবে না? না। আচ্ছা, তাই হবে। বলে মাসি মনে মনে রাগ করে দলবল নিয়ে প্রস্থান করলেন। বিপ্রদাস বলল, দেখলে তো, তোমার মাসিমা রাগ করে চলে গেলেন, কিন্তু হঠাৎ এই খেয়াল হলো কেন? রাগ করে গেলেন জানি, কিন্তু শুধু খেয়ালের বসেই যেতে চাইছি নে তা নয়। ওদের যা কিছু সমস্তর উপরে আমার বিতৃষ্ণা ধরে গেছে, তাই ওখানে আর যেতে চাইনি মুখুজ্জে মশাই। এটা একটু বাড়াবাড়ি, বন্দনা। সত্যি বাড়াবাড়ি কিনা বলা শক্ত। আমি সর্বদাই নিজেকে নিজে জিজ্ঞাসা করি, অথচ বেশ বুঝতে পারি ওদের মধ্যে গিয়ে আমার না থাকে সুখ, না থাকে স্বস্তি। একবার বোম্বাইয়ের একটা কাপড়ের কলের কারখানা দেখতে গিয়েছিল। কেবলই আমার সেই কথা মনে হতে থাকে। তার কত কল, কত চাকা আশেপাশে, সামনে পিছনে অবিশ্রাম ঘুরছে। একটু অসাবধান হলেই যেন ঘাড় মোড় গুঁজরে তার মধ্যে টেনে নিয়ে গিয়ে ফেলবে। ওসব দেখতে যে ভালো লাগে না তা নয়, তবু মনে হয় বেরোতে পারলে বাঁচি। কিন্তু আর দেরি করব না, আপনার খাবার আনি গে। বলে বের হতে গিয়েই চোখে পড়ল দ্বারের সম্মুখে পায়ের ধুলো, জুতোর দাগ। থমকে দাঁড়িয়ে বলল, খাবার আনা হলো না মুখুজ্জে মশাই, একটু সবুর করতে হবে। চাকর দিয়ে এগুলো আগে ধুয়ে ফেলি। এই বলে সে ঘর থেকে বের হচ্ছিল। বিপ্রদাস সবিস্ময়ে প্রশ্ন করল, এত খুঁটিনাটি তুমি শিখলে কার কাছে বন্দনা? শুনে বন্দনা নিজেও আশ্চর্য হল। বলল, কে শেখালে আমার মনে নেই মুখুজ্জে মশাই। বলে একটু চুপ করে রইল। বোধহয় কেউ শেখায়নি। আমার আপনিই মনে হচ্ছে। আপনাকে সেবা করার এসব অপরিহার্য অঙ্গ, না করলেই ত্রুটি হবে। এই বলে সে চলে গেল। বিকালের দিকে অভ্যস্ত এবং যথোচিত সাজসজ্জা করে বন্দনা বিপ্রদাসের ঘরের খোলা দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মুখুজ্জে মশাই, চললুম বোনের বিয়ে দেখতে। মাসি ছাড়লেন না বলেই যেতে হচ্ছে। বিপ্রদাস বলল, আশীর্বাদ করি তুমিও যেন শীঘ্র এই অত্যাচারের শোধ নিতে পারো। তখন ওই মাসিকে পাঞ্জাব থেকে হিঁচড়ে বোম্বাই টেনে নিয়ে যেও। মাসির উপর রাগ নেই, কিন্তু আপনাকে হিঁচড়ে টেনে নিয়ে যাব। ভয় নেই, গাড়ি ভাড়া আমরাই দেব, আপনার নিজের লাগবে না। এই বলে বন্দনা হেসে বলল, ফিরতে আমার রাত হবে, কিন্তু সমস্ত ব্যবস্থা করে গেলুম, অন্যথা হলে এসে রাগ করব। করবে বই কি, না করলেই সকলে আশ্চর্য হবে, ভাববে শরীর ভালো নেই, বিয়ে বাড়িতে খেয়ে বোধহয় অসুখ করেছে। বন্দনা হাসি মুখে মাথা নেড়ে বলল, হয়েছে আমার গুণব্যাখ্যা করা, কিন্তু সে কথা যাক। আপনি সন্ধে আহ্নিক করতে নিচে যাবেন না যেন, অনুদি এই ঘরেই সব এনে দেবে। তার আধ ঘন্টা পরেই ঠাকুর দিয়ে যাবে খাবার, 1 ঘন্টা পরে ঝড়ু ওষুধ দিয়ে আলো নিভিয়ে ঘরের দরজা বন্ধ করে চলে যাবে। এই হুকুম দিয়ে গেলুম সকলকে, বুঝলেন? হ্যাঁ, বুঝেছি। তবে চললুম। যাও, কিন্তু চমৎকার মানিয়েছে তোমাকে বন্দনা, এ কথা স্বীকার করবই। কারণ যে পোশাকটা পরেছ এইটাই হলো তোমার স্বাভাবিক, যেটা এখানে পরে থাকো সেটা কৃত্রিম। সে কি কথা মুখুজ্জে মশাই? ওরা বলে মেয়েদের জুতো পরা আপনি দেখতে পারেন না। ওরা ভুল বলে, যেমন বলে তোমার হাতে আমি খেতে পারি না। বন্দনা বিস্মিত হয়ে প্রশ্ন করল, ভুল হবে কেন মুখুজ্জে মশাই? আমার হাতে খেতে তো সত্যিই আপনার আপত্তি ছিল।
আপত্তি ছিল, কিন্তু আপত্তিটা সত্যিকারের হলে সে আজও থাকতো, যেত না। কথাটা বন্দনা বুঝল না, কিন্তু বিপ্রদাসের উক্তি অসত্য বলে মনে করাও কঠিন। বলল, দ্বিজুবাবু একদিন বলেছিলেন, দাদার মনের কথা কেউ জানতে পারে না, যেটা শুধু বাইরের তাই কি বললোকে টের পায়, কিন্তু যা অন্তরের তা অন্তরেই চাপা থাকে। মশাই, এ কি সত্যি? উত্তরে বিপ্রদাস শুধু একটু হাসল, তারপরে বলল, বন্দনা, তোমার দেরি হয়ে যাচ্ছে। যদি সত্যিই সেখানে থাকতে ইচ্ছে না হয়, থেকো না, চলে এসো। চলেই আসবো মশাই, থাকতে সেখানে পারবো না। এই বলে বন্দনা আর বিলম্ব না করে নিচে নেমে গেল। পরদিন সকালে দেখা হলে বিপ্রদাস জিজ্ঞাসা করল, বোনের বিয়ে নির্বিঘ্নে সমাধা হলো? হ্যাঁ, হলো, বিঘ্ন কিছু ঘটেনি। নিজের জিদি বজায় রইল? মাসির অনুরোধ রাখলে না? কত রাত্রে ফিরলে? রাত্রি তখন 3টে। মাসির কথা রাখা চলল না, রাত্রেই ফিরতে হলো। একটুখানি থেমে বোধহয় বন্দনা ভেবে নিল বলা উচিত কিনা, তারপরেই সে বলতে লাগলো, মাত্র কয়েক ঘন্টা ছিলুম, কিন্তু কাজ করে এসেছি অনেক। 1 বছরে যা করতে পারিনি, মিনিট 5-6 তা হয়ে গেল। সুধীরের সঙ্গে শেষ করে এলুম। বিপ্রদাস আশ্চর্য হয়ে বলল, বলো কি? হ্যাঁ, তাই, কিন্তু ওকে অকুলে ভাসিয়ে দিয়ে আসিনি। কাল সকালে যে মেয়েটিকে দেখেছিলেন, তার নাম হেমনলিনী রায়। ওর জিম্মাতেই সুধীরকে দিয়ে এলুম। আবার আমার সেই বোম্বাইয়ের কলের কথাই মনে পড়ে। তার মতো ওদের ওখানেও ভালোবাসার টানা পড়েনে দেখতে দেখতে মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে, আবার ভাঙেও তেমনি। বিপ্রদাস তেমনি বিস্ময়ে জিজ্ঞাসা করল, ব্যাপারটা হলো কি? সুধীরের সঙ্গে হঠাৎ শেষ করে আসার মানে? শেষ করার মানে শেষ করা, কিন্তু তাই বলে ওখানে হঠাৎ বলেও কিছু নেই। ওদের তাল অসম্ভব দ্রুত বলেই বাইরে থেকে হঠাৎ বলে ভ্রম হয়, কিন্তু আসলে তা নয়। সুধীর আমাকে ডেকে বললে আমার অত্যন্ত অন্যায় হয়েছে। বললুম, কি অন্যায় হয়েছে সুধীর? সে বললে, কাউকে না বলে, অর্থাৎ তাকে না জানিয়ে অকস্মাৎ এ বাড়িতে চলে আসা আমার খুব গর্হিত কাজ হয়েছে, বিশেষত সেখানে বিপ্রদাসবাবু ছাড়া আর কেউ নেই যখন। বললুম, সেখানে অন্নদা দিদি আছে। সুধীর বললে, কিন্তু সে দাসী ছাড়া আর কিছু নয়। আমি বললুম, ও বাড়িতে তাকে দিদি বলে ডাকে সবাই। শুনে সেই মেয়েটি মুখ টিপে একটু হেসে বললে, পাড়া গাঁয়ে ওরকম ডাকার রীতি আছে শুনেছি, তাতে দাসী চাকরের অহংকার বাড়ে, আর কিছু বাড়ে না। তারা নিজেরাও বড় হয়ে ওঠে না। সুধীর বললে, এদের কাছে তুমি বলেছ যে এখানে থাকতে পারবে না, রাতেই ফিরে যাবে, কিন্তু সে বাড়িতে তোমার একলা থাকাটা আমরা কেউ পছন্দ করিনি। তোমার বাবা শুনলেই বা কি বলবেন? বললুম, বাবা কি বলবেন সে ভাবনা তোমার নয়, আমার। কিন্তু আরও যারা পছন্দ করেন না, তাদের মধ্যে কি তুমি নিজেও আছো? হেম বললে, নিশ্চয়ই আছেন, সকলকে ছাড়া তো উনি নয়। এই মেয়েটার গায়ে পড়া মন্তব্যের উত্তর দিতে ইচ্ছে হলো না, তাই সুধীরকে বললুম, তোমার এ কথার জবাবে আমিও বলতে পারতুম যে অনর্থক ছুটি নিয়ে তোমার কলকাতায় থাকাটা আমিও পছন্দ করিনি, কিন্তু সে কথা আমি বলবো না। তুমি যে নোংরা ইঙ্গিত করলে তা ইতর সমাজেই চলে, কিন্তু তোমাদের বড় দলেও যে সে সমান সচল এ আমি জানতুম না। কিন্তু আর আমার সময় নেই, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি চললুম। সেই মেয়েটা বলে উঠল, যা অশোভন, যা অনুচিত, তার আলোচনা ছোট বড় সকল দলেই চলে জানবেন। বললুম, আপনারা যত খুশি আলোচনা চালান, আপত্তি নেই। আমি উঠলুম। সুধীর হঠাৎ কেমন ধারে যেন হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে উঠল, নিজেকে সামলে নিয়ে বললে, তোমার মাসিমাকেও জানিয়ে যাবে না? বললুম, তাকে জানানোই আছে, বিয়ে হয়ে গেলেই আমি চলে যাব, যত রাতই হোক। সুধীর বললে, কাল তোমার সঙ্গে কি একবার দেখা হতে পারবে? বললুম, না। সে বললে, পরশু? বললুম, পরশুও না। জিজ্ঞেস করলে,
তার পরের দিন? না, তার পরের দিনও না। তখন বলে, কবে তোমার সময় হবে? আমি বললুম, সময় আমার হবে না। সে তখন বললে, কিন্তু আমার যে একটা বিশেষ জরুরি কথা আলোচনা করবার আছে। আমি বললুম, তোমার হয়তো আছে, কিন্তু আমার নেই, এই বলে উঠে পড়লুম। সুধীর আমাকে যে চেনে না তা নয়, সঙ্গে এগিয়ে আসতে সাহস করলে না, সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি গাড়িতে এসে বসলুম। বিপ্রদাস ঈষৎ হেসে বলল, এর মানে কি শেষ করে দেওয়া বন্দনা? একটুখানি কলহ, সন্দেহ যদি থাকে দেখা হলো তোমার মেজদিকে জিজ্ঞেস করে নিও। বন্দনা হাসল না, গম্ভীর হয়ে বলল, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই মুখুজ্জেমশাই। আমি জানি আমাদের শেষ হয়ে গেছে, এ আর ফিরবে না। তার মুখের প্রতি চেয়ে বিপ্রদাস হতবুদ্ধি হয়ে রইল। বলো কি বন্দনা, এত বড় জিনিস কি কখনো এত অল্পেই শেষ হতে পারে? সুধীরের আঘাতটাই একবার ভেবে দেখো দেখি। ভেবে দেখেছি মুখুজ্জেমশাই, এই আঘাত সামলাতে সুধীরের বেশি দিন লাগবে না। আমি জানি ওই হেম মেয়েটি তাকে পথ দেখিয়ে দেবে। কিন্তু আমি নিজের কথা ভাবছিলাম, শুধু যে গাড়িতে বসেই ভেবেছি তা নয়। কাল বিছানায় শুয়ে সমস্ত রাত আমি ঘুমোতে পারিনি। অস্বস্তি বোধ করেছি সত্যি, কিন্তু কষ্ট আমি পাইনি। কষ্ট পাবে রাগ পড়ে গেলে, তখন এই সুধীরের জন্যেই আবার পথ চেয়ে থাকবে। এই বলে বিপ্রদাস হাসল। এ হাসিতেও বন্দনা যোগ দিল না, শান্তভাবে বলল, রাগ আমার নেই, কেবল এই অনুতাপ হয় যে চলে আসার সময় যদি কঠিন কথা আমার মুখ দিয়ে বার না হতো। দেখিয়ে এলুম যেন দোষ তার, জানিয়ে এলুম যেন মর্মাহত হয়ে আমি বিদায় নিলুম। কিন্তু তা তো সত্যি নয়। এই মিথ্যে আচরণের জন্যই শুধু লজ্জাবোধ করি মুখুজ্জেমশাই, আর কিছুর জন্যে নয়। তার কথার শেষের দিকে চোখ যেন সজল হয়ে এলো। বিপ্রদাসের মনের বিস্ময় বহুগুণে বেড়ে গেল। এ যে ছলনা নয় এতক্ষণে সে বুঝল। বলল, সুধীরকে তুমি কি সত্যি আর ভালোবাসো না? না। একদিন তো বাঁচতে, এত সহজে ভালোবাসা গেল কি করে? এত সহজে গেল বলেই এত সহজে এর উত্তর পেলুম, নইলে আপনার কাছে মিথ্যে বলতে হতো। এই বলে সে কিছুক্ষণ নীরবে চেয়ে থেকে বলল, আপনি জানতে চাইলেন কোনোদিন সুধীরকে ভালোবেসেছিলুম কিনা। সেদিন ভাবতুম সত্যিই ভালোবাসি, কিন্তু তারপরেই আর একজন পড়ল চোখে, সুধীর গেল মিলিয়ে। এখন দেখি সেও গেছে মিলিয়ে। শুনে হয়তো আপনার ঘৃণা হবে, মনে হবে এমন তরল মন তো দেখিনি। আমি জানি মেয়েদের এ লজ্জার কথা, কোনো মেয়েই এ স্বীকার করতে চায় না। এ যেন তাদের চরিত্রকেই কলুষিত করে দেয়। হয়তো আমিও কারো কাছে মানতে পারতুম না, কিন্তু কেন জানি নে আপনার কাছে কোনো কথা বলতেই আমার লজ্জা করে না। বিপ্রদাস চুপ করে রইল। বন্দনা বলতে লাগলো, হয়তো এই আমার স্বভাব, হয়তো এই আমার বয়সের স্বধর্ম। অন্তর শূন্য থাকতে চায় না, হাতড়ে বেড়ায় চারিদিকে। কিংবা এমনি হয়তো সকল মেয়েরই প্রকৃতি। ভালোবাসার পাত্র যে কে সমস্ত জীবনে খুঁজেই পায় না। এই বলে স্থির হয়ে মনে মনে কি যেন ভাবতে লাগলো। তারপরেই বলে উঠল, কিংবা হয়তো খুঁজে পাবার জিনিস নয় মুখুজ্জেমশাই, ওটা মরীচিকা। বিপ্রদাস তেমনই মৌন হয়ে রইল। বন্দনার যেন মনের আগুল খুলে গেছে। বলতে লাগলো, এই সুধীরের সঙ্গেই 1 বছর পূর্বে আমার বিবাহ স্থির হয়ে গিয়েছিল। শুধু তার মায়ের অসুখ বলেই হতে পারেনি। কাল ঘরে ফিরে এসে ভাবছিলাম, বিয়ে যদি সেদিন হয়ে যেত, আজ কি মন আমার এমনি করেই তাকে ঠেলে ফেলে দিত? মনকে শাসনে রাখতাম কি দিয়ে? ধর্মবুদ্ধি দিয়ে, সংস্কার দিয়ে? কিন্তু অবাধ্য মন শাসন মানতে যদি না চাইতো, কি হতো তখন?
যাদের মধ্যে এই কটা দিন কাটিয়ে এলুম ঠিক কি তাদের মতন? এমনি ষড়যন্ত্র আর লুকোচুরিতে মন পরিপূর্ণ করে শুকনো হাসি মুখে টেনে টেনে লোক ভুলিয়ে বেড়াতুম? এমনি পরস্পরের নিন্দে করে, হিংসে করে, শত্রুতা করে? কিন্তু আপনি কথা কইছেন না কেন মুখুজ্জেমশাই? বিপ্রদাস বলল, তোমার মনের মধ্যে যে ঝড় বইছে তার ভয়ানক বেগের সঙ্গে আমি চলতে পারবো কেন বন্দনা? কাজেই চুপ করে আছি। না, সে হবে না। এমন করে এড়িয়ে যেতে আপনাকে আমি দেব না। জবাব দিন। কিন্তু শান্ত না হলে জবাব দিয়ে লাভ কি? তোমার আজকের অবস্থা যে স্বাভাবিক নয়, এ কথা তুমি বুঝতে পারবে কেন? কেন পারবো না মুখুজ্জেমশাই? বুদ্ধি তো আমার যায়নি। যায়নি, কিন্তু ঘুলিয়ে আছে। এখন থাক, সন্ধ্যের পর সমস্ত কাজকর্ম সেরে আমার কাছে এসে যখন স্থির হয়ে বসবে তখন বলবো। পারি তখনই এর জবাব দেব। তবে সেই ভালো। এখন আমারও যে সময় নেই। এই বলে বন্দনা বের হয়ে গেল। বস্তুত তার কাজের অবধি নেই। সকালে ছুটি নিয়ে অন্নদা কালীঘাটে গেছে। সে কাজগুলো আজ তারই কাঁধে পড়েছে। কত চাকর বাকর, কত ছেলে এখানে থেকে স্কুল কলেজে পড়ে, তাদের কত রকমের প্রয়োজন। কাজের ভিড়ে তার মনেও পড়ল না সে সারা রাত্রি ঘুমোয়নি। সে আজ ভারী ক্লান্ত। সন্ধ্যার পরে বিপ্রদাসের রাত্রির খাওয়া সাঙ্গ হল। নিচের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করে বন্দনা তার শয্যার কাছে এসে একটা চৌকি টেনে বসল। বলল, মুখুজ্জেমশাই, একটা কথার সত্যি জবাব দেবেন? সচরাচর তাই তো দিয়ে থাকি। প্রশ্নটা কি? মেজদিদিকে আপনি কি সত্যিই ভালোবাসেন? ছেলেবেলায় আপনাদের বিয়ে হয়েছে, সে কতদিনের কথা। কখনো কি এর অন্যথা ঘটেনি? বিপ্রদাস অবাক হয়ে গেল। এমন কথা যে কারো মনে আসতে পারে সে কল্পনাও করেনি। কিন্তু নিজেকে সামলে নিয়ে সহাস্যে বলল, তোমার মেজদিদিকেই বরঞ্চ এ প্রশ্ন জিজ্ঞেস করো। তিনি জানবেন কি করে? আপনার আসল মনের কথা তো শুনেছি কেউ জানতে পারে না। না বলতে চান বলবেন না, আমি একরকম করে বুঝে নেব। কিন্তু বললে সত্যি কথাই আপনাকে বলতে হবে। হ্যাঁ, সত্যি কথাই বলবো। কিন্তু আমাকে কি তোমার সন্দেহ হয়? হয়। আপনি অনেক বড় মানুষ, কিন্তু তবুও মানুষ। মনে হয় কোথায় যেন আপনি ভারী একলা, সেখানে আপনার কেউ সঙ্গী নেই। এ কথা কি সত্যি নয়? বিপ্রদাস এ প্রশ্নের সঠিক উত্তর দিল না। বলল, স্ত্রীকে ভালোবাসা যে আমার ধর্ম বন্দনা। ধর্ম যত দূরে প্রসারিত তত দূরে আপনি খাঁটি। কিন্তু তার চেয়েও বড় কি সংসারে কিছু নেই? দেখতে তো পাই না বন্দনা। আমি দেখতে পাই মুখুজ্জেমশাই। বলবো সে কথা? বিপ্রদাসের মুখ সহসা যেন পাণ্ডুর হয়ে উঠল। বলিষ্ঠ গৌরবর্ণ মুখে যেন রক্তের লেশ নেই। দুহাত সামনে বাড়িয়ে বলল, না, একটি কথাও নয় বন্দনা। আজ তোমার ঘরে যাও। কাল হোক পরশু হোক, আবার যখন প্রকৃতিস্থ হয়ে আলোচনার বুদ্ধি ফিরে পাবে তখন এর জবাব দেব। কিংবা হয়তো আপনি তখন বুঝবে। ওই যারা তোমার মাসির বাড়িতে বুদ্ধিকে তোমার আচ্ছন্ন করেছে তারাই সব নয়। ধর্ম যাদের কাছে অত্যাজ্য তারাও আছে, জগতে তারাও বাস করে। না না, আর তর্ক নয়, তুমি যাও। বন্দনা বুঝল এ আদেশ অবহেলার নয়। এই হয়তো সেই বস্তু যাকে বাড়িশুদ্ধ সকলে ভয় করে। বন্দনা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন বিকেলের দিকে বন্দনা এসে বলল, মুখুজ্জেমশাই, আবার চললুম মাসিমার বাড়িতে। এবার আর ঘন্টা কয়েকের জন্য নয়, এবার যতদিন না মাসি আমাকে বোম্বাই পাঠানোর ব্যবস্থা করতে পারেন ততদিন। অর্থাৎ? অর্থাৎ আর্জেন্ট টেলিগ্রামে এসেছে বাবার হুকুম। কালই সকালবেলা মাসি গাড়ি পাঠাবেন আমাকে নিতে। বিপ্রদাস বলল,
অর্থাৎ বোঝা গেল তোমার মাসির প্রতিশোধ নেবার অধ্যবসায় এবং বুদ্ধি আছে। এ বোধহয় তাঁরই প্রিপেড টেলিগ্রামের জবাব। কই দেখি কাগজটা। না, সে আপনাকে দেখাতে পারবো না। শুনে বিপ্রদাস ক্ষণকাল স্তব্ধ হয়ে রইল। তারপর ঈষৎ হেসে বলল, ভগবান যে কারো দর্প রাখে না, এ তারই নমুনা। এতদিন ধারণা ছিল আমাকে জড়ানো যায় না, কিন্তু দেখছি যায়। অন্তত তেমন লোকও আছে। তোমার মাসির মাথায় এ ফন্দিও খেলেছে। দাও না, পড়ে দেখি অভিযোগটা কতখানি গুরুতর। বলে সে হাত বাড়ালো। এবার বন্দনা কাগজখানা তাঁর হাতে দিল। রায় সাহেবের সুদীর্ঘ টেলিগ্রাম। সমস্তটা আগাগোড়া পড়ে সেটা ফিরিয়ে দিয়ে বিপ্রদাস বলল, নোটের ওপর তোমার বাবা অসঙ্গত কিছুই লেখেননি। নিঃস্বার্থ পরোপকারের বিপদ আছে। অসুস্থ আত্মীয়কে সেবা করতে আসাটাও সংসারে সহজ কাজ নয়। বন্দনা প্রশ্ন করল, আমাকে কি আপনি মাসির বাড়িতেই ফিরে যেতে বলেন? সেই তো তোমার বাবার আদেশ বন্দনা। এ তো বলরামপুরের মুকুজ্জে বাড়ি নয়। হুকুম দেওয়ার কর্তা এক্ষেত্রে তোমার মুকুজ্জে মশাই নয়। মাসি আবার আদেশটা দিয়েছেন বাপের মুখ দিয়ে, অতএব মান্য করতেই হবে। এ হলো আপনার মামুলি বচন। বাবা জানেন না কিছুই, তবু সেই আদেশ, ন্যায় অন্যায় যাই হোক, শুনতে হবে। মাসির বাড়িটি যে কি, সে তো আপনি জানেন। জানি নে, কিন্তু তোমার মুখে শুনেছি সে ভালো জায়গা নয়। আমি সুস্থ থাকলে নিজে গিয়ে তোমাকে বোম্বাই পৌঁছে দিয়ে আসতুম, কিন্তু সে শক্তি নেই। এই অবস্থায় আপনাকে ফেলে চলে যাব? যে মাসিকে চিনি নে, তার জেদটাই বড় হবে। কিন্তু উপায় কি? উপায় এই যে আমি যাব না। তবে থাকো। বাবাকে একটা তার করে দাও। কিন্তু মাসি নিতে এলে কি তাকে বলবে? যেতে পারবো না, শুধু এই কথাই বলবো, তার বেশি নয়। তোমার মাসি কিন্তু এতেই নিরস্ত হবেন না। এবার হয়তো বাড়িতে আমার মাকে টেলিগ্রাম করবেন। এ সম্ভাবনা বন্দনার মনে আসেনি। শুনে উদ্বিগ্ন হয়ে উঠল। বলল, আপনি ঠিকই বলেছেন মুকুজ্জে মশাই, হয়তো কাজটা শেষ হয়েই আছে। খবর দিতে মাসির বাকি নেই। কিন্তু কেন জানেন? জানা তো সম্ভব নয়, তবে এটুকু আন্দাজ করা যেতে পারে যে এতখানি উদ্যম আর নিঃস্বার্থ নয়। তোমার একান্ত কল্যাণের জন্যও নয়। ও হয়তো কি একটা তাদের মনের মধ্যে আছে। কি আছে আমি জানি। ভাইপো এসেছেন ব্যারিস্টারি পাশ করে, মাসি দিয়েছেন আমাদের আলাপ পরিচয় করিয়ে। দৃঢ় বিশ্বাস সেই আমার যোগ্য বর। কারণ বাবার আমি এক মেয়ে। যে সম্পত্তি তিনি রেখে যাবেন, তার আয় উপার্জন না করলেও ভাইপোর অনায়াসে চলে যাবে। তা ভাইপোর কল্যাণ চিন্তা করা পিসির পক্ষ থেকে তো দোষের নয়। ছেলেটি দেখতে কেমন? ভালো। আমার মতো হবে? বন্দনা হেসে বলল, এটি হলো আপনার অহংকারের কথা। মনে বেশ জানেন এতরূপ সংসারে আর নেই, কিন্তু সে তুলনা করতে গেলে সংসারের সব মেয়েকেই যে আইবুড়ো থাকতে হয় মুখুজ্জে মশাই। কেবল আপনার পানে চেয়েই তাদের দিন কাটাতে হয়। তবু বলবো, দেখতে অশোককে ভালোই, খুঁতখুত করা অন্তত আমার সাজে না। তাহলে পছন্দ হয়েছে বলো? যদি হয়েও থাকে, সে পছন্দর দোষ কেউ দেবে না বলতে পারি। এই বলে বন্দনা হেসে উঠে দাঁড়ালো। বলল, 5টা বাজলো, আপনার বার্লি খাবার সময় হয়েছে, যাই আনি গে। ইতিমধ্যে অশোকের কথাটা আর একটু ভেবে রাখুন। বলে সে চলে গেল। মিনিট 5 পরে সে যখন ফিরে এলো, তার হাতে রূপোর বাটিতে বার্লি, বরফের ভেতর রেখে ঠান্ডা করা। নেবুর রস নিংড়ে দিয়ে বলল, এর সবটুকু খেতে হবে, ফেলে রাখলে চলবে না। সেবার ত্রুটি দেখিয়ে কেউ যে আমার কৈফিয়ত চাইবে, সে আমি হতে দেব না। বিপ্রদাস বলল, জুলুমের বিদ্যেটি 16 আনা একবারে শিক্ষা করে নিয়েছ। কারো কাছে ঠকতে হবে না দেখছি। না, কেউ জিজ্ঞাসা করলে বলবো মুখুজ্জে মশাইয়ের ওপর হাত পাকিয়ে পাকা হয়ে গেছি। খাওয়া শেষ হলে উচ্ছিষ্ট পাত্রটা হাতে নিয়ে বন্দনা চলে যাচ্ছিল। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল,
আমার একটি কথার জবাব দেবেন মুখুজ্জেমশাই? কি কথা বন্দনা? সংসারে সকলের চেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে বলতে পারেন? পারি। বলুন তো, কি নাম তার? তার নাম বন্দনা দেবী। শুনে বন্দনা চোখের পলকে বের হয়ে গেল, কিন্তু মিনিট 15 পরেই আবার ফিরে এসে বিছানার কাছে একটা চৌকি টেনে বসল। বিপ্রদাস হেসে জিজ্ঞাসা করল, অমন করে ছুটে পালিয়ে গেলে কেন বলো তো? বন্দনা প্রথমে জবাব দিতে পারল না, তারপর ধীরে ধীরে বলল, কথাটা হঠাৎ কেমন সইতে পারলাম না মুখুজ্জেমশাই। মনে হলো যেন আমার কি একটা বিশ্রী চুরি আপনার কাছে ধরা পড়ে গেছে। তাই এখনো মুখ তুলে চাইতে পারছো না? তা কেন পারবো না? বলে জোর করে মুখ তুলে বন্দনা হাসতে গেল, কিন্তু সলজ্জ শরমে সমস্ত মুখখানি তার রাঙা হয়ে উঠল। পরে আত্মসংবরণ করতে করতে বলল, কি করে আপনি এ কথা জানলেন বলুন তো? এ প্রশ্ন একেবারেই বাহুল্য বন্দনা। এতই কি পাষাণ আমি যে এটুকুও বুঝতে পারিনি? তাছাড়া সন্দেহ যদিও কখনো থাকে, আজ তোমার পানে চেয়ে আর তো আমার নেই। বন্দনা আবার মুখ নিচু করল। বিপ্রদাস বলল, কিন্তু তাই বলে ও চলবে না বন্দনা, মুখ তুলে তোমাকে চাইতে হবে। লজ্জা পাবার তুমি কিছুই করোনি, আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। চাও, মুখ তোলো, শোনো আমার কথা। এ সেই আদেশ। বন্দনা মুখ তুলে চাইল, ক্ষণকাল নীরব থেকে বলল, আপনি বোধহয় আমার উপর খুব রাগ করেছেন না মুখুজ্জেমশাই? বিপ্রদাস স্মিত মুখে বলল, কিছুমাত্র না। এ কি রাগ করার কথা? শুধু আমার মনের আশা এইটুকু যে এ ভুল তোমার নিজের কাছেই একদিন ধরা পড়বে, কেবল সেই দিনই এর প্রতিকার হবে। কিন্তু ধরা যদি কখনো না পড়ে, একে ভুল বলেই যদি কোনোদিন টের না পাই? পাবেই। এর থেকে যে সংসারে কত অনর্থের সূত্রপাত হয়, এ যদি না বুঝতে পারো তো আমিও বুঝবো আমাকে তুমি ভালোবাসোনি। সুধীরকে ভালোবাসার মতো এও তোমার একটা খেয়াল, মনের মধ্যে কাউকে টেনে এনে শুধু আপনাকে ভোলানো, তার বেশি নয়। বন্দনার মুখ মুহূর্তে ম্লান হয়ে উঠল। অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলল, সুধীরের সঙ্গে তুলনা করবেন না মুখুজ্জেমশাই, এ আমি সইতে পারিনি। কিন্তু এর থেকে সংসারে যে অনর্থের সূত্রপাত হয়, আপনার এই কথা মানব যে এ অমঙ্গল টেনে আনে, কিন্তু তাই বলে মিথ্যে স্বীকার করব না। মিথ্যেই যদি হতো, এতটুকু ভালোবাসাই কি আপনার পেতুম? পাইনি কি আমি? নিরুদ্ধ নিঃশ্বাসে বিপ্রদাস কথাগুলি শুনছিল। জিজ্ঞাসা শেষ করে বন্দনা মুখ তুলতেই সে চকিত হয়ে বলে উঠল, পেয়েছ বই কি বন্দনা, তুমি অনেকখানি পেয়েছ, নইলে তোমার হাতে আমি খেতুম কি করে? তোমার রাত্রি দিনের সেবা নিতে পারতুম আমি কিসের জোরে? কিন্তু তাই বলে কি গ্লানির মধ্যে, অধর্মের মধ্যে নিজে নেমে দাঁড়াবো, তোমাকে টেনে নামাবো? যারা আমার পানে চেয়ে চিরদিন বিশ্বাসে মাথা উঁচু করে আছে, সমস্ত ভেঙে চুরে তাদের হেঁট করে দেব, এই কি তুমি বলো? বন্দনা দৃপ্ত স্বরে বলল, তাহলে আপনিও স্বীকার করুন আজ, যা ছাড়তে পারেন না সে শুধু এই দম্ভটাকে। বলুন, সত্য করে ওদের কাছে এই বড় হয়ে থাকার মোহকেই আপনি বড় বলে জেনেছেন? নইলে কিসের গ্লানি মুখুজ্জেমশাই? কাকে মানতে যাব আমরা অধর্ম বলে? মানুষের মন গড়া একটা ব্যবস্থা, মানুষই যাকে বারবার মেনেছে, বারবার ভেঙেছে, তাকেই। আপনি পারলেও আমি এ পারব না। বিপ্রদাস গম্ভীর হয়ে বলল, তুমি না পারলেও আমি পারব, আর তাতেই আমাদের কাজ চলে যাবে। ইংরেজি বই অনেক পড়েছ বন্দনা, মাসির বাড়িতে আলোচনাও অনেক শুনেছ, সেসব ভুলতে সময় লাগবে দেখছি। আপনি আমাকে তামাশা করছেন, কিন্তু আমি একটুও তামাশা করিনি মুখুজ্জেমশাই। যা বলেছি সমস্তই সত্যি বলেছি। তা বুঝেছি,
কিন্তু এ পাগলামি মাথায় এনে দিল কে? আপনি। বলো কি, এই অধর্ম বুদ্ধি দিলুম তোমাকে, অবশেষে নিজে আমি? হ্যাঁ, আপনিই দিয়েছেন, হয়তো না জেনে, কিন্তু আপনি ছাড়া আর কেউ নয়। এইবার বিপ্রদাস নির্বাক বিস্ময়ে চেয়ে রইল। বন্দনা বলতে লাগল, যাকে অধর্ম বলে নিন্দে করলেন তাকে তো আমি মানি নে। আমি জানি ধর্ম বলে স্বীকার করেছেন যা এক মনে শুধু আপনার সংস্কার, অত্যন্ত দৃঢ় সংস্কার, কিন্তু তবু সে তার বড় নয়। বিপ্রদাস মাথা নেড়ে স্বীকার করল, বলল, হয়তো এ কথা তোমার সত্যি বন্দনা, এ আমার সংস্কার, সুদৃঢ় সংস্কার। কিন্তু মানুষের ধর্ম যখন এই সংস্কারের রূপ ধরে বন্দনা, তখনই হয় সে যথার্থ, তখনই হয় সে সহজ। জীবনের কর্তব্যে আর তখন ঠোকাঠকি বাঁধে না, তাকে মানতে গিয়ে নিজের সঙ্গে লড়াই করে মরতে হয় না। তখন বুদ্ধি হয়ে আসে শান্ত, অবাধ জলস্রোতের মতো সে সহজে বয়ে যায়। বুঝি একেই বলেছিলুম সেদিন, এ হলো বিপ্রদাসের অত্যাজ্য ধর্ম, এর আর পরিবর্তন নেই। কোনোদিনই কি এর পরিবর্তন নেই মুখুজ্জেমশাই? তাই তো আজও জানি বন্দনা, আজও ভাবতে পারি নে যে এই জীবনের পরিবর্তন আছে। এতক্ষণে বন্দনার দুই চোখ বাষ্পাকুল হয়ে উঠল। বিপ্রদাস সযত্নে তার হাতখানি টেনে নিয়ে বলল, কিন্তু পরিবর্তনেরই বা দরকার কিসের? ভালো তোমাকে বেসেছি, রইল তোমার সে ভালোবাসা আমার মনের মধ্যে। এখন থেকে সে দেবে আমাকে দুঃখে সান্ত্বনা, দুর্বলতায় বল। ভার যখন আর একাকী বইতে পারবো না, তখন দেব তোমাকে ডাক। সেও রইল আজ থেকে তোমার জন্য তোলা, আসবে তো তখন? বন্দনা বাঁ হাত দিয়ে চোখ মুছে বলল, আসবো যদি আসার শক্তি থাকে, পথ যদি থাকে তখনও খোলা, নইলে পারবো না তো আসতে মুখুজ্জেমশাই। কথাটা শুনে বিপ্রদাস যেন চমকে গেল, বলল, বটেই তো, বটেই তো। আসার পথ থাকে যদি খোলা, চিরদিনের তরে যদি বন্ধ হয়ে না যায়, তখন এসো, কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে থেকো না। বন্দনা চোখের জল আবার মুছে ফেলে বলল, আমার একটি ভিক্ষে রইল মুখুজ্জেমশাই, আমার কথা যেন কাউকে বলবেন না। না, বলবো না। বলার লোক যে আমার নেই সে তো তুমি নিজেই জানতে পেরেছো। হ্যাঁ, পেরেছি। দুজনে কিছুক্ষণ নীরব হয়ে রইল। বিপ্রদাস বলল, এই বিপুল সংসারে আমি যে এতখানি একা, এ কথা তুমি কি করে বুঝেছিলে বন্দনা? কে জানি কি করে বুঝেছিল। আপনাদের বাড়ি থেকে রাগ করে চলে এলুম, আপনি এলেন সঙ্গে। গাড়িতে সেই মাতাল সাহেবগুলোর কথা মনে পড়ে। ব্যাপারটা বিশেষ কিছু নয়, তবু মনে হলো যাদের আমরা চারপাশে দেখি তাদের দলের আপনি নয়। একাকী কোনো ভার কাঁধে নিতেই আপনার বাধে না, এই কথাই বলেছিলেন সেদিন দ্বিজুবাবু। মিলিয়ে দেখলুম কারো কাছে কিছুই প্রত্যাশা করেন না আপনি। রাত্রে বিছানায় শুয়ে কেবলই আপনাকে মনে পড়ে, কিছুতে ঘুমোতে পারলুম না। শেষ রাত্রে উঠে দেখি নিচে পুজোর ঘরে আলো জ্বলছে, আপনি বসেছেন ধ্যানে। একদৃষ্টে চেয়ে চেয়ে ভোর হয়ে এলো, পাছে চাকররা কেউ দেখতে পায়, ভয়ে ভয়ে পালিয়ে এলুম আমার ঘরে। আপনার সে মূর্তি আর ভুলতে পারলুম না মুখুজ্জেমশাই, আমি চোখ বুঝলেই দেখতে পাই। দেখেছিলে নাকি আমাকে পুজো করতে? পুজো করতে তো আপনার মাকেও দেখেছি, কিন্তু সে ও নয়, সে আলাদা। আপনি কিসের ধ্যান করেন মুখুজ্জেমশাই? সে জেনে তোমার কি হবে, তুমি তো আর তা করবে না। না, করব না, তবু জানতে ইচ্ছে করে। বিপ্রদাস চুপ করে রইল। বন্দনা বলতে লাগল, আমার সেই দিনই প্রথম মনে হয় সকলের মধ্যে থেকেও আপনি আলাদা, আপনি একা। যেখানে উঠলে আপনার সঙ্গী হওয়া যায় সে উঁচুতে ওরাও কেউ উঠতে পারে না। আর একটা কথা জিজ্ঞাসা করব মুখুজ্জেমশাই, বলবেন?
কি কথা বন্দনা? মেয়েদের ভালোবাসার বোধহয় আর আপনার প্রয়োজন নেই, না? এই প্রশ্নের মানে? মানে জানি নে, এমনি জিজ্ঞাসা করছি। এ বোধহয় আর আপনি কামনা করেন না, আপনার কাছে একেবারে তুচ্ছ হয়ে গেছে। সত্যি কিনা বলুন। বিপ্রদাস উত্তর দিল না, শুধু হাসি মুখে চেয়ে রইল। নিচের প্রাঙ্গণে সহসা গাড়ির শব্দ শোনা গেল, আর পাওয়া গেল দ্বিজদাসের কণ্ঠস্বর, এবং পরক্ষণেই দ্বারের কাছে এসে অন্নদা ডেকে বলল, দ্বিজু এলো বিপিন। একলা নাকি, না আর কেউ সঙ্গে এলো? না, একাই তো দেখছি, আর কেউ নেই। শুনে বন্দনা ব্যস্ত হয়ে উঠল, বলল, যাই মুখুজ্জে মশাই, দেখি গে তার খাবার জোগাড় ঠিক আছে কিনা। বলে বের হয়ে গেল। সকালে দ্বিজু এসে যখন বিপ্রদাসের পায়ের ধুলো নিয়ে প্রণাম করল, তখন ঘরের একধারে বসে বন্দনা পুজোর সজ্জা প্রস্তুত করছিল। দ্বিজুদাস বলল, এই পঞ্চমীতে মায়ের পুকুর প্রতিষ্ঠা, বৃহৎ ব্যাপার দাদা। মায়ের কাজে তো বৃহৎ ব্যাপারই হয় দ্বিজু, এতে ভাবনার কি আছে? তা হয়, এবার সঙ্গে মিলেছে বাসুর ভালো হওয়ার মানত পুজো, সেও এক অশ্বমেধ যজ্ঞ। অধ্যাপক বিদায়ের ফর্দ তৈরি হচ্ছে, কুটুম্ব স্বজন অতিথি অভ্যাগতদের যে সংক্ষিপ্ত তালিকা বৌদিদির মুখে মুখে পেলুম, তাতে আশঙ্কা হয় এবার আপনার অর্থে ওরা কিঞ্চিত গভীর খাবল মারবে। সময় থাকতে সতর্ক হন। বন্দনা মুখ তুলল না, কিন্তু সামলাতে না পেরে হেসে লুটিয়ে পড়ল। বিপ্রদাস বিষয়ী লোক, বিপ্রদাস কৃপণ, এ দুর্নাম একা মা ছাড়া প্রচার করবার সুযোগ পেলে কেউ ছাড়ে না। বিপ্রদাস নিজেও এ হাসিতে যোগ দিয়ে বলল, এবার কিন্তু তোর পালা, এবার খরচ হবে তোর। আমার কোনো আপত্তি নেই যদি থাকে, কিন্তু তাতে ব্যবস্থার কিছু অদল বদল করতে হবে। বিদায় যারা পাবে তারা টোলের পণ্ডিত সমাজ নয়, বরঞ্চ টোলের দোর বন্ধ করে যাদের বাইরে ঠেলে রাখা হয়েছে তারা। বিপ্রদাস তেমনই হেসে বলল, টোলের ওপর তোর রাগ কিসের? লোকের মুখে মুখে এদের শুধু নিন্দেই শুনলি, নিজে কখনো চোখে দেখলি না। ওদের দলভুক্ত বলে হয়তো আমি পর্যন্ত তোর আমলে ভাত পাবো না। দ্বিজদাস এসে আর একবার পায়ের ধুলো নিল, বলল, ওই কথাটা বলবেন না, আপনি দু দলেরই বাইরে, অথচ তৃতীয় স্থানটা যে কি তাও আমি জানি না। শুধু এইটুকু জেনে রেখেছি, আমার দাদা আমাদের বিচারের বাইরে। বিপ্রদাস কথাটাকে চাপা দিল, জিজ্ঞাসা করল, এই আমার অসুখের কথা মা শোনেননি তো? না, সে বরঞ্চ ছিল ভালো, পুকুর প্রতিষ্ঠার হাঙ্গামা বন্ধ হতো। আত্মীয়দের আনবার ব্যবস্থা হয়েছে? হচ্ছে, ভূত ভবিষ্যৎ বর্তমান সকলকেই। সকন্যা অক্ষয়বাবুর আমন্ত্রণ লিপি গেছে। মায়ের বিশ্বাস বৃহৎ ব্যাপারে মৈত্রেয়ীর অগ্নি পরীক্ষা হয়ে যাবে। আমার উপর ভার পড়েছে তাদের নিয়ে যাবার। মা আর কাউকে নিয়ে যাবার কথা বলে দেননি? হ্যাঁ, ওই অনুদিকেও নিয়ে যেতে হবে, কলেজের ছেলেরা যদি কেউ যেতে চায় তারাও। তোর বৌদিদির কোনো ফরমাস নেই? না। নিচে আবার মোটরের শব্দ পাওয়া গেল। হর্নের চেনা আওয়াজ কানে আসতেই বন্দনা জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, মাসিমার গাড়ি, আমি দেখি গে মুখুজ্জে মশাই, আপনি সন্ধে আহ্নিক সেরে নিন, দেরি হয়ে যাচ্ছে। বলে বের হয়ে গেল। আমিও যাই, মুখ হাত ধুই গে, ঘণ্টাখানেক পরে আসব বলে দ্বিজদাসও চলে গেল। বিপ্রদাসের পুজো আহ্নিক সমাপ্ত হল। আজ খাবার ফলমূল দিয়ে গেল অন্নদা। মাসির বাড়ি থেকে যে মেয়েটি নিতে এসেছে, বন্দনা ব্যস্ত আছে তাকে নিয়ে, এ খবর সেই দিল। দ্বিজদাস যথাসময় ফিরে এলো, হাতে তার বিরাট ফর্দ। কলকাতার অর্ধেক জিনিস কিনে গাড়ি বোঝাই করে চালান দিতে হবে। দুই ভাইয়ে এই নিয়ে যখন ভয়ানক ব্যস্ত, তখন দরজার বাইরে থেকে প্রার্থনা এলো, মুখুজ্জে মশাই, আসতে পারি কি? পায়ে কিন্তু আমার জুতো রয়েছে। জুতো? তা হোক, এসো। বন্দনা ঘরে এসে প্রবেশ করল।
যে বেশে বলরামপুরে তাকে প্রথম দেখা গিয়েছিল এ সেই বেশ। বিপ্রদাস অত্যন্ত বিস্ময়ে জিজ্ঞাসা করল, কোথাও যাচ্ছ নাকি বন্দনা? হ্যাঁ, মাসিমার বাড়িতে। কখন ফিরবে? ফেরবার কথা তো জানি না মুখুজ্জে মশাই। এই বলে হেঁট হয়ে বিপ্রদাসকে প্রণাম করল, কিন্তু অন্য দিনের মতো পায়ে হাত দিয়ে স্পর্শ করল না, মুখ তুলল না, শুধু কপালে হাত ঠেকিয়ে দ্বিজদাসকেও নমস্কার করল। তারপর ঘর থেকে বের হয়ে গেল। দ্বিজদাস জিজ্ঞাসা করল, এই বন্দনা হঠাৎ চলে গেলেন কেন? আমার এসে পড়াটাই কি এর কারণ? না, ওর বাবা টেলিগ্রাম করেছেন মাসির বাড়িতে গিয়ে থাকতে, যতদিন না বোম্বাই ফিরে যাওয়া ঘটে। কিন্তু হঠাৎ মাসি বেরুলো কোথা থেকে? বন্দনা আমার সঙ্গে তো প্রায় কথাই বললেন না, সর্বক্ষণ আড়ালে আড়ালে রইলেন। তারপর সকাল না হতে হতেই দেখছি সরে পড়লেন। একটা নমস্কার করে গেলেন সত্যি, কিন্তু সেও মুখ ফিরিয়ে। আমার বিরুদ্ধে হলো কি তার? প্রশ্নের জবাবটা বিপ্রদাস এড়িয়ে গেল এবং মাসির ব্যাপারটা সংক্ষেপে জানিয়ে বলল, আমার অসুখে ভয় পেয়ে এই মাসির বাড়ি থেকে অনুদি ওকে ডেকে এনেছিলেন আমার শুশ্রূষা করতে। যথেষ্ট করেছে, ওর কাছে তোদের কৃতজ্ঞ হওয়া উচিত। উচিত নয় বলি নে, কিন্তু আপনাকে সেবা করতে পাওয়াটাও তো একটা ভাগ্য। সে মূল্যটা যদি উনিও অনুভব করতে পেরে থাকেন, তো কৃতজ্ঞতা ওর কাছেও আমাদের পাওনা আছে। বিপ্রদাস সহাস্যে বলল, তুই ভারী নরাধম। নরাধম কিন্তু নির্বোধ নই। আমার কথা যাক, কিন্তু এই সেবা করার কথাটা মায়ের কানে গেলে উনি চিরকাল আমাদের মাকেই কিনে রাখবেন, সেই কি সোজা সম্পদ? শুনে বিপ্রদাস হাসল, বলল, মাকে এতকাল পরে তুই চিনতে পেরেছিস বল? যদি পেরেও থাকি সে শুধু আপনিই জানুন। আমি মায়ের কুপুত্র, আমি কুলাঙ্গার, তাঁর কাছে এই পরিচয়ই থাক। একে আর নড়িয়ে কাজ নেই দাদা। কিন্তু কেন? মা তোকে বিশ্বাস করতে পারেন, তোকে ভালো বলে ভাবতে পারেন, এ কি তুই সত্যিই চাস নে? এ অভিমানে লাভ কি বলতো? লাভ কি জানি নে, কিন্তু লোভ বিশেষ নেই। আমি আপনার পেয়েছি স্নেহ, পেয়েছি বৌদিদির ভালোবাসা, এই আমার 7 রাজার ধন। 7 জন্ম 2 হাতে বিলিয়েও শেষ করতে পারবো না। কিন্তু বলে ফেলেই তার চোখ মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। হৃদয়ের এই সকল আবেগ উচ্ছ্বাস ব্যক্ত করতে সে চিরদিন পরাঙ্মুখ, চিরদিন নিষ্পৃহতার আবরণে ঢাকা দিয়ে বেড়ানোই তার প্রকৃতি। মুহূর্তে নিজেকে সামলে ফেলে বলল, কিন্তু এসব আলোচনা নিষ্প্রয়োজন। যেটা প্রয়োজন সে হচ্ছে এই যে আমার চোখে বন্দনার চলে যাওয়ার ভাবটা দেখালো যেন রাগের মতো। এর মানেটা বলে দিন। মানেটা বোধহয় এই যে তুই যখন এসে পড়েছিস তখন আর ওর দরকার নেই। এখন থেকে সেবা শুশ্রূষার ভার তোর ওপর। এই বলে বিপ্রদাস হাসতে লাগল। দ্বিজদাস বলল, আপনি ঠাট্টা করছেন বটে, কিন্তু আমি বলছি এইসব ইংরেজি নবিশ মেয়েগুলো এই দম্ভতেই একদিন মরবে। আপনাকে রোগের সেবা করবার দিন যেন কখনো না আসে, কিন্তু এলে প্রমাণ হতে দেরি হবে না যে দাদার সেবায় দ্বিজুকে হারানো 10টা বন্দনার সাধ্যে কুলোবে না। এই কথা তাকে জানিয়ে দেবেন। স্নেহহাস্যে বিপ্রদাসের মুখ প্রদীপ্ত হয়ে উঠল। বলল, আচ্ছা জানাবো, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি নে। তবে সে পরীক্ষার প্রয়োজন দাদার কাছে নেই, আছে শুধু একজনের কাছে, সে মা। বোঝাপড়া তোদের একটা হওয়া দরকার, বুঝলি রে দ্বিজু? না দাদা, বুঝলাম না, কিন্তু মা যখন তখন বেঁচে থাকলে বোঝাপড়া একদিন হবেই। কিন্তু এখনই প্রয়োজনটা কিসের এলো এইটাই ভেবে পাচ্ছি না। এই বলে ক্ষণকাল নীরব থেকে বলল, আমার কপালে সবই হলো উল্টো। বাবা জন্ম দিলেন, কিন্তু দিয়ে গেলেন না কানাকড়ির সম্পত্তি, সে দিলেন আপনি। মা গর্ভে ধারণ করলেন, কিন্তু পালন করলেন অন্নদা দিদি, আর সমস্ত ভার বয়ে মানুষ করে তুললেন বৌদিদি, দুজনেই পরের ঘর থেকে এসে। পিতা স্বর্গ পিতা ধর্ম এবং মাতা স্বর্গাদপি গরিয়সী, এই শ্লোক আউড়ে মনকে আর কত চাঙ্গা রাখবো দাদা, আপনি বলুন। মায়ের মামলা নিয়ে আর ওকালতি করব না,
সে তুই আপনি একদিন বুঝবি, কিন্তু বাবার সম্বন্ধে যে ধারণা তোর আছে সেটা ভুল। অর্ধেক বিষয়ের সত্যিই তুই মালিক। হতে পারে সত্যি, কিন্তু বাবার মৃত্যুর পরে ঘরে দৌড় দিয়ে তাঁর উইলখানা কি আপনি পুড়িয়ে ফেলেননি? কে বললে তোকে? এতকাল যিনি আমাকে সকল দিক থেকে রক্ষা করে এসেছেন, এ তাঁর মুখেই শোনা। তা হতে পারে, কিন্তু তোর বৌদিদি তো সে উইল পড়ে দেখেননি। এমনও তো হতে পারে বাবা তোকেই সমস্ত দিয়ে গিয়েছিলেন বলে রাগ করে আমি তা পুড়িয়েছি। অসম্ভব তো নয়। শুনে কৌতুকের হাসিতে দ্বিজদাস প্রথমটা খুব হেসে নিয়ে বলল, দাদা, আপনি যে কখনো মিথ্যে বলেন না। দাপুরে যুধিষ্ঠিরের মিথ্যেটা নোট করে গিয়েছিলেন বেদব্যাস, আর কলিতে আপনারটা নোট করে রাখবে দ্বিজদাস। দুই হবে সমান। যা হোক, এটা বোঝা গেল বিপাকে পড়লে সবই সম্ভব হয়, আর পাপ বাড়াবেন না। বলুন এখন থেকে আমাকে কি করতে হবে? আমাদের কারবার, বিষয় আশয় সমস্ত দেখতে হবে। কিন্তু কেন? কিসের জন্য এত ভার আমি বইতে যাব, আমাকে বুঝিয়ে দিন। আপনি একা পারছেন না নাকি? অসম্ভব। আমি নিষ্কর্মা অপদার্থ হয়ে যাচ্ছি? না, যাচ্ছি নে। তবু মা জিজ্ঞাসা করলে তাকে জানিয়ে দেবেন পদার্থের আমার দরকার নেই, অপদার্থ হয়েই আমি দিন কাটিয়ে দেব, তাকে ভাবতে হবে না। আপনি থাকতে টাকা কড়ি বিষয় সম্পত্তির বোঝা আমি বইব না। শেষে কি আপনার মতো ঘোরতর বিষয়ই হয়ে উঠব নাকি? লোকে বলবে ওর শিরের মধ্যে দিয়ে রক্ত বয় না, বয় শুধু টাকার স্রোত। কিন্তু বলতে বলতেই লক্ষ্য করল বিপ্রদাস অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। তার কথায় কান নেই। এমন সচরাচর হয় না, এ স্বভাব বিপ্রদাসের নয়। একটু বিস্মিত হয়ে বলল, দাদা, সত্যি কি চান আমি বিষয়কর্ম দেখি, যা আমার চিরদিনের স্বপ্ন, সেই স্বদেশ সেবায় জলাঞ্জলি দিই? বিপ্রদাস তার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বলল, জলাঞ্জলি দিবি এমন কথা তো তোকে কোনোদিনই বলিনি দ্বিজু। যা তোর স্বপ্ন সে তোর থাক, চিরদিন থাক। তবু বলি, সংসারের ভার তুই নে। কিন্তু কেন বলুন? কারণ না জানলে আমি কিছুতেই এ কথা মানব না। বিপ্রদাস এক মুহূর্ত মৌন থেকে বলল, এর কারণ তো খুবই স্পষ্ট দ্বিজু। আজ আমি আছি, কিন্তু এমন তো ঘটতে পারে আর আমি নেই। দ্বিজদাস জোর দিয়ে বলে উঠল, না, ঘটতে পারে না। আপনি নেই, কোথাও নেই, আমি ভাবতে পারি নে। তার বিশ্বাসের প্রবলতা বিপ্রদাসকে আঘাত করল, কিন্তু হেসে বলল, সংসারে সবই ঘটে রে, এমনকি অসম্ভব। এই কথাটা ভাবতে যারা ভয় পায় তারা নিজেদের ঠকায়। আবার এমনও হতে পারে আমি ক্লান্ত, আমার ছুটির দরকার। তবু দিবি না তুই? না দাদা, পারবো না দিতে। তার চেয়ে ঢের সহজ আপনার আদেশ পালন করা। বলুন, কবে থেকে আমাকে কি করতে হবে? আজ থেকে সংসারের সব ভার নিতে হবে। আজ থেকেই? এত তাড়াতাড়ি? বেশ, তাই হবে। আপনার অবাধ্য হব না। এই বলে সে চলে গেল, কিন্তু শুনতে পেল দাদার কথা। তোকে বলতে হবে না রে, আমি জানি আমার অবাধ্য তুই নয়। দ্বিজদাসের কাজ শুরু হয়ে গেল। সে অলস, অকর্মণ্য, উদাসীন, এই ছিল সকলের চিরদিনের অভিযোগ। কিন্তু দাদার আদেশে মায়ের ব্রত প্রতিষ্ঠার সুবৃহৎ অনুষ্ঠান সম্পূর্ণ করে তোলবার সর্বপ্রকার দায়িত্ব এসে পড়ল যখন একাকী তার পরে, তখন এই দুর্নাম অপ্রমাণ করতে তার অধিক সময় লাগল না। এই অনভ্যস্ত গুরুভার সে যে এত স্বচ্ছন্দে বহন করবে এতখানি আশা বিপ্রদাস করেনি। কিন্তু তার নিরলস সুশৃঙ্খল কর্মপটুতায় সে যেন একেবারে বিস্মিত হয়ে গেল। যা কিনে পাঠাবার তা গাড়ি বোঝাই করে দ্বিজদাস বাড়ি পাঠালো, যা নেবার তা সঙ্গে রাখল। আত্মীয় কুটুমদের একত্র করে যথাযোগ্য সমাদরে রওনা করে দিল। এখানকার সকল কার্য সমাধা করে আজ গৃহে ফেরবার দিন সে দাদার শেষ উপদেশ গ্রহণ করতে তার ঘরে ঢুকে দেখল সেখানে বসে বন্দনা। সেই যাবার দিন থেকে আর সে আসেনি। তার কথা কাজের ভিড়ে দ্বিজদাস ভুলেছিল। আজ হঠাৎ তাকে দেখতে পেয়ে মনে মনে সে আশ্চর্য হল।
কিন্তু সে ভাব প্রকাশ না করে শুধু একটা মামুলি নমস্কারে শিষ্টাচার সেরে নিয়ে বলল, দাদা, আজ রাত্রির গাড়িতে আমি বাড়ি যাচ্ছি। সঙ্গে যাচ্ছেন অক্ষয়বাবু, তাঁর স্ত্রী ও কন্যা মৈত্রেয়ী। আপনার কলেজের ছাত্ররা বোধ করি কাল পরশু যাবে, তাদের ভাড়া দিয়ে গেলুম। আর অনুদিকে কি আপনি সঙ্গে নিয়ে যাবেন? কিন্তু দিন 3-4-এর বেশি বিলম্ব করবেন না যেন। আমাকে কি যেতেই হবে? হ্যাঁ, না জানতো একজোড়া খড়ম কিনে দিন, নিয়ে গিয়ে ভরতের মতো সিংহাসনে বসাবো। ফাজিলের অগ্রগণ্য হয়েছিস তুই। কিন্তু আশ্চর্য করলি অক্ষয়বাবুর কথায়। তিনি যাবেন কি করে? তাঁর তো ছুটি নেই, কাজ কামাই হবে যে। তা হবে, কিন্তু লোকসান নেই। ওদিকে তার চেয়েও ঢের বড় কাজ হবে বড় ঘরে মেয়ে দিতে পারাটা। টাকাওয়ালা জামাই, ভবিষ্যতের অনেক ভরসা, কলেজের বাঁধা মাইনের অনেক বেশি। এই তোর কথাগুলো যেমন রূঢ় তেমনই কর্কশ। মানুষের সম্মান রেখে কথা কইতে জানিস নে। জানি কি না বৌদিদিকে জিজ্ঞাসা করে দেখবেন। সৌজন্যের বাজে অপব্যয় করিনি, শুধু এই আমার দোষ। শুনে বিপ্রদাস না হেসে পারল না, বলল, হ্যাঁ, তোর একটি সাক্ষী শুধু বৌদিদি, যেমন মাতালের সাক্ষী শুঁড়ি। তা হোক, কিন্তু আপনার কথাটাও ঠিক মধুমাখা হচ্ছে না দাদা। কারণ আমি মাতাল নই, তা তিনিও মদের যোগান দেন না। দেন অমৃত, দেন গোপনে বহু লোকের অন্ন, যা অনেক বড় লোকে পারে না। তাদের পেরেও কাজ নেই। আদর দিয়ে দেওরকে জন্তু করে তোলা ছাড়া বড় লোকদের অন্য কাজ আছে। বন্দনা মুখ নিচু করে হাসতে লাগল। দ্বিজদাস সেটা লক্ষ্য করে বলল, এ নিয়ে আর তর্ক করব না। দাদা, বৌদিদি আপনার নেই। বাঙালির সংসারে তাঁর স্নেহ যে কি, সে আপনি কোনোদিন জানেন না। অন্ধকে আলো বোঝানোর চেষ্টায় ফল নেই। বন্দনা আড়ালে হাসছেন, কিন্তু মাসির বাড়ির বদলে দিন কতক আমাদের বাড়িতে কাটিয়ে এলে হয়তো আমার কথাটা বুঝতেন। কিন্তু থাকবে এসব আলোচনা। আপনি কবে বাড়ি যাচ্ছেন বলুন? আমি বড় ক্লান্ত দ্বিজু, মাকে বুঝিয়ে বলতে পারবি নে। বিপ্রদাসের এমন নির্জীব নিষ্পৃহ কণ্ঠস্বর সে কখনো শোনেনি। চমকে চেয়ে দেখল, ক্ষীণ হাসিটুকু তখনও ওষ্ঠপ্রান্তে লেগে আছে। কিন্তু এ যেন তার দাদা নয়, আর কেউ। বিস্ময় ও ব্যথায় অভিভূত হয়ে জিজ্ঞাসা করল, অসুখ কি এখনো সারেনি দাদা? না, সেরে গেছে। তবু মায়ের কাজে বাড়ি যেতে পারলেন না, এ কথা মাকে বোঝাবো কি করে? ভয় পেয়ে তিনি চলে আসবেন, তার সমস্ত আয়োজন লণ্ডভণ্ড হয়ে যাবে। বিপ্রদাস ক্ষণকাল চিন্তা করে বলল, তুই আমাকে কবে যেতে বলিস? আজ, কাল, পরশু, যবে হোক। আমাকে অনুমতি দিন, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিপ্রদাস হাসি মুখে কিছুক্ষণ নীরব থেকে বলল, বেশ, তাই হবে। আমি নিজেই যেতে পারবো, তোকে ফিরে আসতে হবে না। দ্বিজদাস চলে গেলে বন্দনা জিজ্ঞাসা করল, এটা কি হলো মুখুজ্জেমশাই? বাড়ি যেতে আপত্তি করলেন কিসের জন্যে? কারণটা তো নিজের কানেই শুনলে। শুনলুম, কিন্তু ও জবাব পরের জন্যে, আমার জন্যে নয়। বলুন, কিসের জন্য বাড়ি যেতে চান না? আপনাকে বলতেই হবে। আমি ক্লান্ত। না। না কেন? ক্লান্তিতে সকলেরই দাবি আছে, নেই কি শুধু আমার? আপনারও আছে, কিন্তু সে দাবি সত্যিকার হলে সকলের আগে বুঝতে পারতুম আমি। আর সকলের চোখেই ঠকাতে পারবেন, পারবেন না ঠকাতে শুধু আমার চোখকে। যাবার সময় মেজদিকে চিঠি লিখে যাব। আপনার রোগ ধরবার কখনো দরকার হলে তিনি যেন আমাকে ডেকে পাঠান। মেজদি নিজে পারবেন না রোগ ধরতে, তুমি দেবে ধরে? এ কথা শুনলে কিন্তু তিনি খুশি হবেন না। আপনি হাসলেন যে বড়। খুশি হবেন না সত্যি, কিন্তু কৃতজ্ঞা হবেন। আমার মেজদি হলেন সে যুগের মানুষ। স্বামী তাকে খুঁজে বেছে নিতে হয়নি, ভগবান দিয়েছিলেন আশীর্বাদের মতো অঞ্জলি পূর্ণ করে। তখন থেকে সুস্থ সবল মানুষটিকে নিয়েই তার কারবার। কিন্তু সে মানুষেরও যে হঠাৎ একদিন মন ভাঙতে পারে, এই খবর তিনি জানবেন কি করে? বিপ্রদাস কথা না বলে শুধু একটুখানি হাসল।
বন্দনা বলল, আপনি হাসছেন? হাসি আপনিই আসে বন্দনা। স্বামী খুঁজে বেছে নেবার অভিযানে আজ পর্যন্ত যাদের তুমি দেখতে পেয়েছ, তাদের বাইরে যে কেউ আছে এ তোমরা ভাবতে পারো না। সংসারে সাধারণ নিয়মটাই শুধু মানো, স্বীকার করতে চাও না তার ব্যতিক্রমটাকে। অথচ এই ব্যতিক্রমটার জোরেই টিকে আছে ধর্ম, টিকে আছে পুণ্য, আছে কাব্য সাহিত্য, আছে অবিচলিত শ্রদ্ধা বিশ্বাস। এ না থাকলে পৃথিবীটা যেত একেবারে মরুভূমি হয়ে। এই সত্যটাই আজও জানো না। এই ব্যতিক্রমটা বুঝি আপনি নিজে মুখুজ্জেমশাই? কিন্তু সেদিন যে বললেন আমাকেও আপনি ভালোবাসেন। সে আজও বলি, কিন্তু ভালোবাসার একটিমাত্র পথেই তোমাদের চোখে পড়ে, আর সব থাকে বন্ধ। তাই সেদিনের কথাগুলো আমার তুমি বুঝতে পারোনি। একবার দেখে এসো গে দ্বিজু আর তার বৌদিদিকে। দৃষ্টি অন্ধ না হলে দেখতে পাবে কি করে শ্রদ্ধা গিয়ে মিশেছে ভালোবাসার সঙ্গে। রহস্য কৌতুকে, আদরে আহ্লাদে, নিবিড় ঘনিষ্ঠতায় সে শুধু তার বৌদিদি নয়, সে তার বন্ধু, সে তার মা। সেই সম্বন্ধ তো তোমার আমারও। ঠিক তেমনি করেই কেন আমাকে তুমি নিতে পারলে না বন্দনা? তার কণ্ঠস্বরের মধ্যে ছিল গভীর স্নেহের সঙ্গে মিশে তিরস্কারের সুর। বন্দনাকে তা কঠিন আঘাত করল। কিছুক্ষণ নীরবে অধমুখে থেকে সহসা চোখ তুলে বলল, আপনাকে আমি ভুল বুঝেছিলুম মুখুজ্জেমশাই। আমার মেয়েটিকে যদি সত্যিই আপনি ভালোবাসতেন, দুঃখ আমার ছিল না। কিন্তু তা আপনি বাসেন না। আপনি পালন করেন শুধু ধর্ম, মেনে চলেন শুধু কর্তব্য। কঠিন আপনার প্রকৃতি, কাউকে ভালোবাসতে জানেন না। যত ঢেকেই রাখুন, এ সত্য একদিন প্রকাশ পাবেই। ক্ষণকাল স্থির থেকে বলে উঠল, আজ আমারও ভুল ভাঙল। শূন্যের মধ্যে হাত বাড়িয়ে মানুষ খুঁজতে আর না যাই, আজ আমাকে এই আশীর্বাদ আপনি করুন। বিপ্রদাস সহাস্যে হাত বাড়িয়ে বলল, করলুম তোমাকে সেই আশীর্বাদ। আজ থেকে মানুষ খোঁজা যেন তোমার শেষ হয়। যে তোমার চিরদিনের, তাকে যেন তিনিই তোমাকে দান করেন। কথাটাকে অপমানকর পরিহাস মনে করে বন্দনা রেগে বলল, আপনি ভুল করছেন মুখুজ্জেমশাই। মানুষ খুঁজে বেড়ানোই আমার পেশা নয়, তারা আলাদা। কিন্তু হঠাৎ আজ কেন এসেছি এখনো সেই কথাটা আপনাকে বলা হয়নি। এদিক দিয়ে সত্যিই আমার একটা মস্ত ভুল ভেঙে গেছে। এখানে আপনাদের সংস্রবে এসে ভেবেছিলাম এইসব আচার বিচার বুঝি সত্যিই ভালো। খাওয়া ছোঁয়ার নিয়ম মেনে চলা, ফুল তোলা, চন্দন ঘষা, পুজোর সাজগোজ করা, আরও কত কি খুঁটিনাটি। মনে করতাম এসব বুঝি সত্যিই মানুষকে পবিত্র করে তোলে। কিন্তু এবার মাসির বাড়িতে গিয়ে এ মূঢ়তা ঘুচেছে। দিন কয়েক কি পাগলামি না করেছিল মুখুজ্জেমশাই। যেন সত্যিই এসব বিশ্বাস করি, যেন আমাদের শিক্ষায় সংস্কারে সত্যিই কোথাও এর থেকে প্রভেদ নেই। এই বলে সে জোর করে হাসতে লাগল। ভেবেছিল কথাটা হয়তো বিপ্রদাসকে ভারী আঘাত করবে, কিন্তু দেখতে পেল একেবারেই নয়। তার ছদ্ম হাসিতে সে প্রসন্ন হাসি যোগ করে বলল, আমি জানতুম বন্দনা। তোমার কি মনে নেই আমি সতর্ক করে একদিন তোমাকে বলেছিলুম এসব তোমার জন্যে নয়, এসব করতে তুমি যেও না। সেই মূঢ়তা ঘুচেছে জেনে আমি খুশিই হলুম। মনে করেছিলে শুনে আমি বুঝি কষ্ট পাব, কিন্তু তা নয়। যার যা স্বাভাবিক নয় তা না করলে আমি দুঃখবোধ করিনি। তোমার তো মনে আছে আমি কিসের ধ্যান করি তুমি জানতে চাইলে আমি চুপ করেছিলুম। বলতে বাধা ছিল বলে নয়, অকারণ বলে। কিন্তু এসব কথাবার্তা এখন থাক। তোমার বোম্বাই ফিরে যাবার কি কোনো দিন স্থির হলো? অভিমানে বন্দনার মুখ আরক্ত হয়ে উঠল। বিপ্রদাসের প্রশ্নের উত্তরে শুধু বলল, না। সেদিন তোমার মাসির ভাইপো অশোকের কথা বলছিলে, বলেছিলে ছেলেটিকে তোমার ভালোই লেগেছে। এই কদিনে তার সম্বন্ধে আর কিছু কি জানতে পারলে? না,
তোমাদের বিয়েই যদি হয় আমি আশীর্বাদ করব, কিন্তু মাসির তাড়ায় যেন কিছু করে বসো না। তাঁর তাগাদাকে একটু সামলে চলো। বন্দনার চোখে জল এসে পড়ল, কিন্তু মুখ নিচু করে সামলে বলল, আচ্ছা। বিপ্রদাস বলল, আমি পরশু বাড়ি যাব, 2-3 দিনের বেশি থাকতে পারবো না। ফিরে আসার পরেও যদি কলকাতায় থাকো একবার এসো। বন্দনা মুখ নিচু করেই ছিল, মাথা নেড়ে কি একটা জবাব দিল তার স্পষ্ট অর্থ বোঝা গেল না। শুনলে তো আমার ছুটি মঞ্জুর হলো, এখন থেকে সব ভার দ্বিজুর। সংসারের ঘানিতে বাবা আমাকে ছেলেবেলাতেই জুড়ে দিয়েছিলেন, কখনো অবকাশ পাইনি কোথাও যাবার। আজ মনে হচ্ছে যেন নিঃশ্বাস ফেলে বাঁচব। এবার বন্দনা মুখ তুলে জিজ্ঞাসা করল, সত্যিই কি নিঃশ্বাস ফেলার এতই দরকার হয়েছে মুখুজ্জে মশাই? সত্যিই কি আজ আপনি এত শ্রান্ত? বিপ্রদাস এ প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল, বলল, ভালো কথা বন্দনা, আমার অসুখে তোমার সেবার উল্লেখ করে বলেছিলুম তোমার কাছে তাদের কৃতজ্ঞ থাকা উচিত। এর অর্ধেক তারা কেউ করতে পারত না। দ্বিজু কৃতজ্ঞতা স্বীকার করেও তোমাকে বলতে বলেছে, যদি সে সময় কখনো আসে দাদার সেবায় তার সমকক্ষ হওয়া 10টা বন্দনারও সাধ্যে কুলোবে না। তাকেও বলবেন শর্ত আমি স্বীকার করে নিলুম, কিন্তু পরীক্ষার দিন যদি কখনো আসে তখন যেন তার দেখা মেলে। শুনে বিপ্রদাস হাসি মুখে বলল, হ্যাঁ, দেখা মিলবে বন্দনা। সে পেছোবার লোক নয়, তাকে তুমি জানো না। জানি মুখুজ্জে মশাই, ভালো করেই জানি। আপনার কাজে তার প্রতিযোগিতা করা সত্যিই বন্দনার শক্তিতে কুলোবে না। ভ্রাতৃগর্বে বিপ্রদাসের মুখ প্রদীপ্ত হয়ে উঠল, বলল, জানো বন্দনা, দ্বিজু আমার সাধু লোক। আপনার চেয়েও নাকি? হ্যাঁ, আমার চেয়েও। এই বলে বিপ্রদাস এক মুহূর্ত ইতস্তত করে বলল, কিন্তু সে বলছিল তুমি নাকি তার উপর রাগ করে আছো, কথা কওনি কেন? কথা কইবার দরকার হয়নি মুখুজ্জে মশাই। তবেই তো দেখছি তুমি সত্যিই রাগ করে আছো। কিন্তু একটা কথা আজ তোমাকে বলি বন্দনা, দ্বিজুর ব্যবহারটা রুক্ষ, কথাগুলোও সর্বদা বড় মোলায়েম হয় না, কিন্তু তার এই কর্কশ আবরণটা ঘুচিয়ে যদি কখনো তার দেখা পাও, দেখবে এমন মধুর লোক আর নেই। কথাটা আমার বিশ্বাস করো, এমন নির্ভর করবার মানুষও তুমি সহজে খুঁজে পাবে না। বন্দনা আর একদিকে চেয়ে রইল, উত্তর দিল না। হঠাৎ একসময় উঠে পড়ে বলল, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মুখুজ্জে মশাই, আমি যাই। যদি থাকতে পারি আপনি ফিরে এলে দেখা করব, যদি না পারি এই আমার শেষ নমস্কার রইল। এই বলে হেঁট হয়ে পায়ের ধুলো মাথায় নিয়ে সে দ্রুত প্রস্থান করল। একটা কথা বলার রোষে বিপ্রদাসকে অবকাশ দিল না। বারান্দা পার হয়ে সিঁড়ির মুখে এসে সবিস্ময়ে দেখতে পেল দ্বিজদাস দাঁড়িয়ে হাত জোর করে। বন্দনা হেসে ফেলে বলল, এ আবার কি? এই একটা মিনতি আছে, দাদাকে সঙ্গে নিয়ে আপনাকে আমাদের দেশের বাড়িতে একবার যেতে হবে। আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে? এর হেতু? বলবো বলেই দাঁড়িয়ে আছি। একদিন বিনা আহ্বানেই আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন, আজ আবার সেই দয়া আপনাকে করতে হবে। বন্দনা এক মুহূর্ত ইতস্তত করল, তারপরে বলল, কিন্তু আমাকে যাবার নিমন্ত্রণ করছে কে? মা, দাদা, না আপনি নিজে? আমি নিজেই করছি। কিন্তু আপনি তো ও বাড়িতে তৃতীয় পক্ষ, ডাকবার আপনার অধিকার কি? আর কোনো অধিকার না থাক, আমার বাঁচবার অধিকার আছে। সেই অধিকারে এই আবেদন উপস্থিত করলুম। বলুন, মঞ্জুর করলেন? একান্ত প্রয়োজন না হলে কোনো প্রার্থনাই আমি কারো কাছে করিনি। বন্দনা বহুক্ষণ পর্যন্ত অন্যদিকে চেয়ে রইল, তারপর বলল, আচ্ছা, তাই যাব, কিন্তু আমার মান অপমানের ভার রইল আপনার উপর। দ্বিজদাস সকৃতজ্ঞ কণ্ঠে বলল, আমার সাধ্য সামান্য, তবু নিলুম সেই ভার। বিপদের সময় এ কথা ভুলবেন না যেন। না, ভুলব না।